আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভালোবাসার খুনসুটি গল্পের 6 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। প্রচণ্ড ক্লান্তি সাথে পুরো শরীর ব্যথা নিয়ে হাত পা ছোড়াছড়ি করে অর্ধরোগী হয়ে শুয়ে আছে বিছানায়। এটা নতুন কিছু নয়, লং জার্নিতে এমনিতেই আমার পুরো শরীর অসুস্থ হয়ে যায়। একটু আগে ফুপি এসে এক গ্লাস লেবুর শরবত খাইয়ে দিয়ে গেছে আমাকে, তাতে কিছুটা হলেও শান্তি অনুভব করছি। মিনিট 20 আগে এসে পৌঁছেছে ফুপির বাসায়। অবশ্য ফুপি বা ফুপার বাসা বললে ভুল হবে, এটা পুরোপুরি তাসফি ভাইয়ের বাসা বললেই চলে। তাসফি ভাইয়ের 19তম জন্মদিনে তার দাদু এই বাসাটা তাকে গিফট করেছে। ছোটখাটো একটা ডুপ্লেট বাসা ওনাকে দেয়। তাসফি ভাইয়া ছোট থেকেই অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। এসএসসি পর্যন্ত নিজ জেলা শহরে পড়াশোনা করলেও এসএসসির পর চলে আসেন ঢাকায়। দুজন বন্ধু সহ একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকলেও 8-9 মাস পরে তার দাদু এই বাসাটা বানিয়ে গিফট করেন তাকে। আমাদের পরিবারের মতোই ওনার পরিবারেও তাসফি ভাইয়া একমাত্র ছেলে। চাচাতো ফুফাতো ভাই বোন বলে কেউ নেই ওনার। যারা আছে তারা ফুপার দূর সম্পর্কের ভাই বোনের ছেলে মেয়ে। দাদু ওনাকে অনেক বেশি ভালোবাসতেন। তাসফি ভাইয়া ঢাকায় চলে আসার পর দাদু যেন কিছুতেই মেনে নিতে পারছিল না তার একমাত্র আদরের নাতি সেই কোনো এইখানে ভাড়া বাসায় থাকবে। তারপরে জায়গা কিনে ছোট্টখাটো একটা ডুপ্লেক্স বাসা বানিয়ে দেয়। ফুপিরা এইখানে কয়েক বছর থাকলেও পরে চলে যান জেলা শহরে আব্বু ও বড় চাচার সাথে। ফুপার যৌথ ব্যবসার জন্য ওইখানেই থাকতে হয়। তাসফি ভাইয়া ও দাদু এইখানেই থাকতেন। 5 বছর আগে দাদু মারা যাবার পর উনি ওইখানে একা একাই থাকতেন। ফুপা আর ফুপি মাঝে মাঝে এইখানে এসে ঘুরে যান। এখন থেকে আমার ঠিকানাও এটাই হলো। তাসফি ভাইয়া থাকলেও প্রথম এখানে মানিয়ে নিতে পারবো না জন্যই ফুপি এসেছেন সাথে। বড়মা ও আম্মু আসতে চাইলেও পারেননি, তাই সবাইকে চিন্তামুক্ত করে ফুপি চলে এসেছেন। ছেলের কাছেও কিছুদিন থেকে যেতে পারবেন বলে শুয়ে থাকতে থাকতে চোখ লেগে এসেছে অনেকটা। এরপরে হয়তো একটু গভীর ঘুমে চলে যেতাম, কিন্তু মুখের ওপর হালকা গরম বাতাস আশ্রে পড়েছে। ঘুমটা গভীর হলো না। চোখ বন্ধ থাকায় বুঝতে পারলাম কিসের বাতাস, কিন্তু মনে হচ্ছে ঠিক বাতাস না, কারো গরম নিঃশ্বাস আশ্রে পড়েছে আমার চোখে মুখে। কিছুটা ভয় নিয়ে ফট করে চোখ খুলে তাকালাম। মুখের অতি নিকটে তাসফি ভাইয়ের মুখটা দেখে চমকে উঠলাম আমি। কিছুটা ভয় পেলেও চিৎকার করলাম না। হুড়মুড় করে উঠতে নিলে আর ঠাস করে মাথায় একটা বাড়ি খেলাম ওনার মাথার সাথে। সাথে সাথে মাথায় হাত চলে গেল। মাথায় হাত দিয়ে নাড়তে নাড়তে উঠে বসে ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে। এত জোরে লাগার পরেও ওনার কোনো হেলদোল নেই। এতক্ষণ আমার দিকে ঝুঁকে থাকলেও এখন সোজা হয়ে বসে বিরক্ত মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি ভাবতে লাগলাম এটা ওনার মাথা নাকি অন্য কিছু। বাড়ি খাওয়ার পর থেকে যেন আমি সর্ষে ফুল দেখছি আর উনি দিব্যি ভাব নিয়ে বসে আছে। আপনি এখানে কি করছেন? ওনাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম। উনি গা ছাড়া ভাব নিয়ে বললেন, তোকে আবার নতুন করে দেখার কি আছে? মরে গেছিস কিনা সেটাই চেক করতে এসেছিলাম। যেভাবে মির্কি রোগীর মতো অবস্থা হয়েছিল তোর, তাই দেখতে এলাম আর কি। ভাবলাম হসপিটালে নিয়ে যেতে হবে কিনা। আমি বললাম, আপনি একটু বেশি ভেবে ফেলেছেন না? আমি মোটেও তেমন একটা অসুস্থ হইনি, এমন একটু সবারই হয়ে থাকে। তাসফি ভাইয়া বলল, বাকি সবার মতো তো আর তোর অবস্থা ছিল না, মাতালের মতো যেভাবে ঢুলছিলি। ভাগ্যিস মেয়ে পাচারকারী ভেবে আমাকে ধরে নিয়ে যায়নি পুলিশ, বলেই আফসোস করতে লাগলো তাসফি ভাইয়া। ওনার কথায় দাঁতে দাঁত চেপে চিবিয়ে বললাম, আপনি এবার কিন্তু একটু বেশি ভাবতে শুরু করেছেন। অনেক হয়েছে, আর এইখানে কেন এসেছেন? এখান থেকে যান এখন, আর আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিন। তাসফি ভাই বলল, তুই কিন্তু দিন দিন চরম লেভেলের বেয়াদব হয়ে গেছিস। তার প্রমাণ এখন আবারও দিলি। আমার বাড়িতে আমার রুমে থেকেই আমাকে বের হয়ে যেতে বলছিস, বেয়াদব। ওনার কথায় থতমত খেয়ে গেলাম, কিন্তু পাত্তা দিলাম না তেমন। বললেই হলো নাকি ওনার রুম। ফুপি তো আমাকে এই রুমটাই দেখিয়ে দিল, আর এক নজরেই খুব বেশি পছন্দ হয়ে গেছে রুমটা। আমি তো কিছুতে এই রুমটা বেদখল করব না। উনি মিথ্যা বলেও আমাকে তাড়াতে চাইল না। কাট গলায় আমি বলে উঠলাম, তাই বললেই হলো নাকি এটা আপনার রুম। আপনার বলা মিথ্যা কথা মনে হয় আমি ধরতে পারবো না। আপনার রুম হলে ফুপি কিছুতেই এই রুমে আমাকে আনতো না, বুঝেছেন? তাসফি ভাই বলল, তোর মতো গাধা বিশ্বাস করা আর না করা দিয়ে আমার কিছুই হবে না। গাধাই থাকবি তুই। আর থাকলো না এইখানে, সোজা আলমারি খুলে ওনার জামা কাপড় বের করে তারপর টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি বোকার মতো ফেল করে তাকিয়ে আছি সেই দিকে। এটা ওনার রুম, তা না হলে তো এইখানে ওনার জামা কাপড় থাকার কথা না, আর থাকবেও না।
চারদিকে এবার ভালোভাবে নজর দিলাম। পুরা রুমে চোখ বুলিয়ে যা বুঝতে পারলাম এটা সত্যিই ওনার রুম। সত্যি এক প্রকার বোকা বনে গেলাম আমি। এত বড় বড় কথা ওনাকে না শুনিয়ে আগে রুমটা ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত ছিল। উফ রূপা, ওনার ভাষ্যমতে তুই আসলে একটা গাধি। ফুপি এই রুমে নিয়ে আসার পর কোনো রকম না দেখার মতো নজর বুলিয়েছিলাম। তারপর চোখ বন্ধ করে চিৎপটাং হয়ে বিছানায় শুয়ে পড়েছিলাম। তাসফিফের ওখানকার রুমটাও ঠিক এমনভাবেই পরিপাটি করে গোছানো সবসময় থাকে, কিন্তু এখানকার রুমটা যেন একটু বিস্মিত চেয়ে আছে। আমি বরাবরই সবকিছু গোছানো পছন্দ করলেও আমার রুমটা পরিপাটিভাবে গোছানো থাকে না কখনোই। 3-4 দিন পর পর রুমের এলোমেলো জিনিসগুলো গোছানোর অভ্যাস আমার, তাই ওনার রুমের মতো এত পরিপাটি থাকে না। পুরো রুমটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম, আর এক মুহূর্তের জন্য বেশ অবাক হলাম। তেমন কিছু নেই রুম জুড়ে, কিন্তু যেটুকু জিনিস আছে তাতেই যেন আধুনিকতায় ছেয়ে আছে আর আনমনে রূপ ধারণ করেছে। এতেই যেন আমার অবাকের মাত্রাটা অনেক বেশি বেড়ে গেল। দেয়ালের এক পাশে জুড়ে পুরো পর্দায় ঢাকা। বুঝতে আর বাকি রইল না যে পর্দার পিছনে লুকিয়ে আছে বারান্দা, আর মাঝ বরাবর রয়েছে একটা থাই গ্লাসের দেয়াল। তার প্রায় 2 থেকে 3 হাত দূরত্বে রাখা আছে একটি খাট। খাটের সাথে লাগানো বিশাল একটা জানালা। খাটের সাথে ছোট্ট একটা ডে টেবিল, তার বেশ একটু দূরে বড় একটা পড়ার টেবিল আছে। খাটের ঠিক সামনেই মুখ বরাবর ড্রেসিং টেবিল রাখা, তার পাশে দেয়ালে অর্ধেক জুড়ে আলমারি রাখা, আর সবচেয়ে বড় নজর কাড়া হলো দরজার পাশের দেয়ালে কাঠ দিয়ে পুরো দেওয়ালটা 4 কোণার র্যাক বানানো, তাতে বই ছোট ছোট বিভিন্ন ধরনের গাছ সাজিয়ে রাখা। তার নিচে বোঝাতেও অনেকগুলো গাছ রাখা। রুমের কোনায় কোনায় অনেক ধরনের গাছ আছে। শীতল রুমে গাছগুলোই যেন প্রাণ ছড়িয়ে দিয়েছে তাদের। বিছানা ছেড়ে নেমে দাঁড়ালাম, চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমার সেই কল্পনাময় রুমের মধ্যে আমি বিরাজ করছি, কাউকে মুখ ফুটে কিছু না বললেও ঠিক এই রুমটার মতোই কল্পনা করে এসেছি। রিফাপুকেও কখনো বলিনি, শুধু আমার একাকিত্বের সঙ্গে আমার ডায়েরিটাকে ছাড়া। ভেবেছিলাম শুধুমাত্র আমার কল্পনাতে থেকে যাবে, কেউ খুঁজে পাবে না এমন একটা রুমের সন্ধান। কিন্তু এটা যে বাস্তবের রূপ নেবে আবারও তাসফিফা রিলেটেড, এটা আমার অবিশ্বাস্য। পুরো রুমের গাছগুলোকে ছুঁয়ে দিয়ে বারান্দার পর্দার কাছে আসলাম। পর্দাটা টান দিয়ে খোলার জন্য হাত বাড়াতেই খট করে বাথরুমের দরজাটা খোলার শব্দ হলো। পিছনে ফিরে তাকিয়ে দেখি তাসফিফ ভাইয়া একেবারে গোসল সেরে ভেজা চুল নাড়াতে নাড়াতে বেরিয়ে আসলেন। ওনাকে দেখে সরে আসলাম পর্দার কাছ থেকে। রুম ছেড়ে যাবার জন্য পা বাড়াতেই উনি বলে উঠলেন, কি এতক্ষণ গবেষণা করে বের করতে পারলি তো এটা কার রুম, নাকি তোর ওই ছোট্ট মস্তিষ্কবিহীন মাথায় এখনো ঢুকেনি? ওনার কথায় আজকে একটু রাগ হলো না, আর না হলো অভিমান বা জেদ। এখানে এতক্ষণ থেকে মন জুড়ে অনুভব করতে পেরে এক ভালোবাসাই ছেয়ে গেছে। চাইলেও আর রাগ বা অভিমানকে আনতে পারবো না আমি, তাই আস্তে করে বললাম সরি। তখনই তাসফিফ ভাই বলল, বাহ, অনেকদিন পরে তোর মুখে সরি শব্দটা শুনতে পেলাম, আর বেশ খুশিও হলাম। কিন্তু তোর এই ছোট্ট সরিতে তো আমার হবে না। রুমটা আমার মনের মতো করে বানিয়েছি, অনেক যত্ন করে একটু একটু সময় নিয়ে সাজিয়েছি, শুধু একমাত্র আমার বিয়ে করা বউয়ের জন্য। আর তুই কিনা প্রথম দিনে এসে দখল করে নিতে চাচ্ছিস। ওনার কথাই কেন জানি একটু খারাপ লাগলো। হঠাৎ মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। এতক্ষণ কোনো কিছুর আভাস না পেলেও এখন একদল অভিমান এসে ভিড় জমালো আমার মনে। ওনার বউয়ের জন্য এমনভাবে গুছিয়েছেন রুমটা, কিন্তু পরিস্থিতি তো হোক আর যে করেই হোক, অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রত্যাশিতভাবে তো আমি জুড়ে গেছি ওনার সাথে। তাহলে কি উনি আমাদের এই পরিণতটা মানবে না? আর মানার তো কোনো কারণই দেখছি না। আমি বা এই বিয়ে মানতে পারছি কই, আর কখনো মানতেও পারবো না হয়তো। আমার অভিমানটা নিছকই তুচ্ছ একটা জিনিস। তাই ওনাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আসলে আমি বুঝতে পারিনি, ফুপি এইখানে আনলো তাই। আচ্ছা, আমি চলে যাচ্ছি। ফুপিকে বলি অন্য একটা রুম দেখিয়ে দিতে। কথাটা বলে দোপা যেতেই তাসফিফ ভাইয়া আমার হাতটা ধরে ফেললেন। বুঝতে পারলাম না হঠাৎ হাতটা ধরলো কেন। পিছনে ফিরে তাকাতেই হুট করে আমাকে কাছে টেনে নিল। একটুও সময় না দিয়ে আমার কোমরে আলতো করে হাত রাখলেন। সাথে সাথে কেঁপে উঠলাম আমি। ওনার দিকে তাকিয়ে দেখি অদ্ভুত চোখে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চোখের দিকে তাকিয়ে এই ভাষাটা আমার বোধগম্য হলো না। আর 1 সেকেন্ডও সময় নিতে পারলাম না ওনার চোখের দিকে তাকিয়ে থাকতে। আর সময় না নিয়ে নিচের দিকে তাকালাম। তখনই তাসফিফ ভাইয়া আস্তে করে বলে উঠলেন, চলে যাচ্ছ যে? এই রুমে থাকার কিন্তু রাইট আছে তোমার, কাগজে কলমে, আইনগত, পাড়া প্রতিবেশীর চোখে, এমনকি সারা পৃথিবীর সামনে তুমি আমার একমাত্র বিয়ে করা বউ। সো তুমি বললে আজ থেকে এখান থেকে আমার রুমে আমার হয়ে আমার সাথেই থাকতে পারো। কি বললেন উনি? তার কোনো বোধগম্য হলো না আমার। শুধু অনুভব করলাম এক শীতল জড়ো হাওয়া বয়ে গেছে আমার শরীর ও মন জুড়ে। দাঁড়িয়ে থাকাটাও যেন দায়ী হয়ে পড়েছে। নেহাত উনি আমার কোমর ও হাত জড়িয়ে ধরেছেন, নয়তো আমি পড়ে যেতাম।
নিজ দিক থেকে চোখ দুটো তুলে কখন যে তাকিয়েছি ওনার দিকে সেই খেয়াল আমার নেই। আবারও কানের কাছে এসে বাড়ি খেলো কিছু কথা। তুমি চাইলে কিন্তু আজ থেকে তোমার এই কল্পনাময় ঘর আর এই পাগল বরটার সাথে পার্মানেন্ট থাকতে পারো, কেউ কিন্তু কিছু বলবে না তোমাকে। শরীরের কম্পনের মাত্রাটা যেন অধিক হয়ে গেল। এক হাত ওনার হাতে থাকায় কাঁপুনিটা স্পর্শ করতে পারলো না হাতে, কিন্তু পরিসরে নড়বড় হয়ে গেছে। কথাগুলোর শব্দ একটাও হজম করতে পারছি না, আর না পারছি কথাগুলো বিশ্বাস করতে। ওনার কথাগুলোর সমীকরণ মেলাতে চেয়েও পারলাম না, আর না পারলাম সামনে দাঁড়িয়ে থাকে এই মানবটাকে চিনতে। তাসফি ভাইয়ের অনেক রূপ দেখে থাকলেও এই রূপটা কিছুতেই চিনতে পারছি না। হঠাৎ মনে হলো এটাই কি সেই তাসফি ভাই? এটা সেই রাগী বদমেজাজি ঘাড়তেরা তাসফি ভাইয়া না, এটা প্রেয়সীকে আহ্বান জানানোর এক প্রেমিক পুরুষ। চমকে উঠলাম আমি। আমাকে তো ওনার প্রেয়সী রূপে আহ্বান জানানোর কোনো অবকাশই নেই, কিন্তু ওনার শীতল চোখ দুটো তো এটাই বুঝিয়ে দিচ্ছে বারংবার। এই চোখ দুটোতে কোনো ফাজলামির রেশ নেই, আর নেই কোনো রাগ অলসতা, আর না আছে ওনার ছোঁয়াতে যতটুকু মিশে আছে সেটা শুধু পবিত্রতা। আর তাকাতে পারছি না ওনার দিকে। ওনার গভীর চোখ দুটোতে নামিয়ে নিলাম আমার চোখ দুটো, ওনার থেকে হাতটা ছাড়িয়ে নিলাম আলতো করে। উনি আলতো করে আমার হাতটা ছাড়িয়ে দিলেন। ধীরে ধীরে আমি দাঁড়ালাম পিছনে এসে। উনি সরে যাওয়ার পর আমার আটকে রাখা নিঃশ্বাসটা ছেড়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আমাকে এইভাবে দেখে উনি বলে উঠলেন, তোর এই বুদ্ধিবিহীন ছোট মাথায় এসবের কিছুতেই ঢোকাতে পারবো না, সো এত চাপ নিস না। এখানে তোর লাগেজ আছে, জামা কাপড় বের করে ফ্রেশ হয়ে আয় জলদি। একটু আগে হঠাৎ এমন কথা, এখন আবার এখানে ফ্রেশ হতে বলছে। কিছুতেই বুঝতে পারছি না আমি ওনাকে। তাসফি ভাই কি তাহলে এই রুমে থাকতে বলছে আমাকে? কিন্তু কেন? আমি এইখানে কেন? তাসফি ভাই বলল, কারণ যেভাবেই হোক না কেন তুই আমার বিয়ে করা বউ, চাইলেও এ সম্পর্ক থেকে মুক্তি পাবার কোনো জো নেই, আর আমার এই রুমে থাকার সম্পূর্ণ অধিকার কিন্তু তোর আছে। এই কথার প্রতি উত্তর নেই আমার কাছে। সত্যিকার অর্থে উৎপ্রতভাবে জড়িয়ে গেছে আমি তাসফি ভাইয়ের সাথে। একমাত্র আল্লাহ ছাড়া চাইলেও আর কারো শক্তি নেই এই বাঁধন ছিন্ন করার। ওনার সাথে থাকার কথা ভাবতেই একরাশ লজ্জা এসে ভিড় জমাচ্ছে। না না, কিছুতেই এটা সম্ভব না। তাসফি ভাইয়া আমাকে ফ্রেশ হবার জন্য আবারও তাড়া দিয়ে চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে হঠাৎ করে বলে উঠলেন, লজ্জাগুলো সব ছেড়ে ফেলে দিতে শিখ। এইটুকুতেই যদি এমন অবস্থা হয় তাহলে বাকিটুকু কাটাবি কি করে? এখন থেকে এইগুলোতে অভ্যস্ত হয়ে নে, সাথে এই ঘর আর বর নামক আমাকেও। কিরে রূপা, এইভাবে খম মেরে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? ফুপের আওয়াজে ঘোর কাটলো আমার। এতক্ষণ কোথায় হারিয়েছিলাম নিজেও জানি না। কি ভাবলাম সেটাও কিছুতেই মনে করতে পারছি না। শুধু বারবার তাসফি ভাইয়ের সেই কথাগুলোতে আটকে যাচ্ছি। কথাগুলোর সমীকরণ মেলাতে গিয়েও বারংবার ব্যর্থ হচ্ছি। উনি মন থেকেই চান আমি ওনার রুমে থাকি, নাকি আবারও বিখ্যাত বিখ্যাত খোঁটা দেবার পায়তারা করছে? না, উনি কিছুতেই চাইলেও আমি ওনার রুমে থাকবো না, আর থাকাটা সম্ভব না। ওনাকে দেখে আগের রকমের ভয়টা কেটে গেলেও একসাথে থাকা কোনোভাবেই সম্ভব না। পরে দেখা যাবে। বুকের বাঁ পাশে টিপ টিপ শব্দটুকু দ্বিগুণ থেকে দ্বিগুণ হচ্ছে, আর সেখান থেকে হার্টের রোগী হয়ে বিনা টিকেটে উপরে চলে যাব। কি রে, কিছু বলছিস না কেন? শরীর কি আবারও খারাপ করলো নাকি? তাসফিকে কি বলবো ডাক্তারের কাছে নিয়ে যেতে? আমাকে চুপ থাকতে দেখে আবারও ফুপি বলল। আমি ওই বজ্জাত লোকটার চিন্তা বাদ দিয়ে ফুপির দিকে তাকালাম, আর হালকা হাসি দিয়ে বললাম, না ফুপি, এখন একদম ফিট আছি, কোথাও নিয়ে যেতে হবে না। ফুপি বলল, তাহলে কি ভাবছিস এত? এখনো ফ্রেশ হতে পারিসনি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসে কিছু খেয়ে নে। সারাদিন জার্নি করে তো কিছুই মুখে তুলিসনি। খাবারের কথা শুনে খিদেটা যেন আরো অনেক বেড়ে গেল। জার্নিতে থাকাকালীন সময়টা হাজার চেষ্টা করেও গলা দিয়ে কিছু নামাতে পারলাম না আমার। বগুড়া থেকে ঢাকা আসার 6 থেকে 5 ঘন্টা পর্যন্ত জার্নিতে ফুপি ও তাসফি ভাইয়া জোর করেও কিছু খাওয়াতে পারিনি আমায়। এটাই ভয়, যদি এতগুলো মানুষের সামনে আমার বমি হয় তাহলে তো আমার ইজ্জতের ছিটে ফোটাও থাকবে না। এখন খাওয়ার কথা শুনে খিদেটা মাথা নাড়া দিয়ে উঠেছে। এখন কিছু একটা না খেতে পারলে শান্তি নেই। তার আগে ফ্রেশ হওয়াটা জরুরি। তাই লাগেজটা নিতে নিতে ফুপিকে বললাম, সত্যি এখন অনেকটা খিদে পেয়েছে ফুপি, আগে ফ্রেশ হয়ে নেই, চলো আমাকে রুম দেখিয়ে দাও। ফুপি বলল, ও মা, কিসের রুম দেখিয়ে দিব আবার তোকে? তখন আমি বললাম, কি আবার? যেই রুমে আমি থাকবো সেই রুম দেখিয়ে দিবা? ওই রুমে একেবারে সেগুলো নিয়ে ফ্রেশ হয়ে নেই। আবার বলল ফুপি। আমার কথাই হাসলো আর বলল, কেন রে, এই রুমটা কি তোর পছন্দ হয়নি? এখানে থাকবি না? এবারও চমকে উঠলাম কিছুটা। ফুপিও দেখি একই সুরে তাল মেলাচ্ছে। তাহলে কি তাসফি ভাইয়া অন্য রুমে থাকবেন? সেজন্যই কি তাসফি ভাই ও ফুপি আমাকে এই রুমে থাকার জন্য বলছে? হঠাৎ আনন্দে মনটা ছেয়ে গেল। ইস, এ কথা ভাবিনি তো কখনো। তবুও শিওর হবার জন্য ফুপিকে বললাম, তো তাসফি ভাইয়া ওই রুমে থাকবে না, অন্য রুমে থাকবে? তোমার ওই বজ্জাত রাগী ছেলে কি আমাকে ওনার রুমে অ্যালাউ করবে?
তোমার ওই বজ্জাত ছেলে কি উনি অন্য রুমে থাকতে পারবেন তো? আমার কথায় হেসে দিল ফুপি। মনে হলো আমি কোনো মজার কথা শুনিয়েছি ফুপিকে। আমার মাথায় আস্তে করে বাড়ি মারলো আর বলল, তাসফি ঠিকই বলে, তুই একটা গাধা। সহজ কথা কিছুতেই বুঝতে পারিস না, কিন্তু কঠিন কথা ঠিকই ধরে ফেলিস। আমি বললাম, ফুপি তুমিও? ফুপি বলল, নয়তো কি, তাসফি অন্য রুমে থাকবে কেন? আর ও এখন এখানেই থাকবে। আর তাসফি এখানে থাকলে তুই এখানে থাকবি না কেন? শোন বুড়ি, তাসফি আর শুধু এখন তোরা ভাই না, এখন তোদের আলাদা একটা সম্পর্ক হয়েছে। যেভাবেই হোক জুড়ে গেছিস একসাথে একে অন্যের সাথে। ছোট থেকে তাসফিকে ভাই হিসেবে দেখে এসেছিস, ওর করা শাসন দেখেছিস, ওর করা রাগ দেখেছিস। এবার সেই সম্পর্কে থেকে বেরিয়ে আয়, স্বামীর রূপে দেখার চেষ্টা কর, তাহলে অন্য একটা তাসফিকে দেখতে পাবি। শাসনের মাঝে কেয়ার, রাগের মাঝে ভালোবাসা খুঁজে পাবি। সেটা দূর থেকে সম্ভব নয়। একসাথে থাক, একে অপরকে সময় দে, তবেই চোখে পড়বে এসব। আমার ছেলেটাকে বোঝার চেষ্টা কর, দেখবি নিরাশ হবি না। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে লাগলাম। কথাগুলো কিছুটা হলেও সত্যি। 1.5-2 মাস আগে থেকে অন্যরকম ভাবেই খেয়াল করছি ওনাকে। মাঝে মাঝে ঘুলিয়ে ফেলি তাসফি ভাইকে। আগের তাসফি ভাই আর এখনকার তাসফি ভাইকে একদম অন্যরকম লাগে। সত্যি কি তাহলে ওনার মধ্যে অন্য সত্যতা লুকিয়ে আছে? লুকিয়ে আছে তাসরিফ ফ্রন্ট অফ তাসফির অন্য একটা রূপ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। তা না হলে উনি কেন আমায় অসস্র পবিত্রতাময় ভালোবাসা মেশানো আবেগী কথা বলবেন? তাহলে কি সত্যি উনি আমাকে নিয়ে কিছু একটা ফিল করেন, নাকি আমার মতোই মায়ে জড়িয়ে নিয়েছেন নিজেকে? শরীর জুড়ে এক ক্ষুণ্ণ শিহরণ বয়ে গেল আমার মনে। আবারও কানের কোঠায় এসে বাড়ি খেতে লাগলো ওনার বলা কথাগুলো। চলে যাচ্ছ যে? তুমি জানো না এ রুমে থাকার কিন্তু তোমার পুরো রাইট আছে। কাগজে কলমে, আইনে, পাড়া প্রতিবেশীর চোখে, এমনকি পুরো পৃথিবীর সামনে তুমি আমার একমাত্র বিয়ে করা বউ। সো তুমি বললে আজ থেকে এখানে আমার রুমে আমার সাথেই থাকতে পারো। তুমি বললে আজ থেকে আমার সাথে এবং এই কল্পনাময় ঘর আর তোমার পাগল বরটার সাথে পার্মানেন্ট ভাবে থাকতে পারো। কেউ কিন্তু তোমাকে কিছু বলবে না। তাহলে কি সত্যি আমি বললে আজ থেকে এই ঘর আমার করে নিতে পারি? মেয়েদের বিয়ের পর থেকে এইভাবেই কি আপন করে নিতে হয় এমন একটা ঘরকে, অন্য একটা সংসারকে? যুগ যুগ ধরে তো ঠিক এমন ভাবেই চলে আসছে। আম্মু, বড়মা, ফুপি, রিমি আপু সবাই তো এরকম ধরনের চলে যাচ্ছে, আপন করে নিয়েছে অন্য একটা সংসারকে। তাহলে আমার ক্ষেত্রেই বা এমন হবে না কেন? এমনটা না হলেই তো ভুল হবে। এটা তো এখন থেকে আমার ঘর, আমার সংসার, আমার বর। আবারও কেমন যেন একটা না জানা শিহরণ বয়ে গেল আমার মন ও শরীর, যে কেঁপে উঠলাম আমি। আমার বর শব্দ দুটো আমার মাথায় খেলতে জোরে একটা ধকধক করে উঠলো আমার বুকের বাঁ পাশে। ফুপি গায়ে হাত দিতেই হালকা ঝাঁকিয়ে দিল। ভাবনাগুলো ছুটে চলে গেল আর চমকে উঠে তাকালাম ফুপির দিকে। আমি বললাম, ফুপি আসলে আমি ওনাকে। এটা বলার আগেই তখনই তাসফি ভাই এসে বলল, সারাদিন কি তোমার সেই মাথা মোটা বাস্তিকে নিয়ে পড়ে থাকবা আম্মু? ছেলের দিকে একটু নজর দাও। নিচ থেকে চিৎকার করে তাসফি ভাইয়া বলে উঠলো। একটু থেমে আবারও বলল, তোমার ওই ভাস্তি আস্ত একটা গাধা। নয়তো সারাদিন সে না খেয়ে থাকলেও তার চলে, কিন্তু আমি তো একটা মানুষ, আমার তো ক্ষুধা লাগে নাকি? এবার দয়া করে নিচে এসে কিছু খেতে দিয়ে উদ্ধার করো। আর দেরি করিস না আম্মু, তাসফি কিন্তু রেগে গেছে। আমি নিচে যাচ্ছি, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আয়। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না ফুপি, চলে গেল নিচে। একাকার সমান হতাশা, অস্বস্তি, লজ্জা নিয়ে ব্যাগ থেকে জামা কাপড় বের করে চলে গেলাম ওনার ওয়াশরুমে। ফুপির কোলে মাথা রেখে শুয়ে আছি, দুজনে মুখ করে আছি টিভির দিকে, সম্পূর্ণ মনোযোগ টিভির দিকে। রাত তখন প্রায় 10:30 বাজে। সম্পূর্ণ মনোযোগ টিভিতে চলা একটা সিনেমা চলছে, মুভি দেখছি আমরা দুজনে মিলে একসাথে। আজকে ফুপির সাথে একসাথে মুভি দেখছি। তাসফি ভাইয়া বাসায় নেই, বিকালে খাবার খেয়ে বেরিয়ে গেছেন বন্ধুদের সাথে দেখা করতে। বিকাল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, তবুও আল্লাহর বান্দার কোনো নামই নেই আসার। ফুপি ফোন দিয়ে আসতে বললেই সে বলল ওনার জন্য অপেক্ষা না করে আমরা যেন রাতের খাবার খেয়ে নেই। উনি বন্ধুদের সাথে খেয়ে তারপরেই ফিরবেন। তাই আর দুজনে অপেক্ষা না করে টিভির সামনে বসে পড়েছি খাবার খেয়ে। গল্প করতে করতে টিভির চ্যানেল পাল্টাতে লাগলাম। হঠাৎ মুভিটা দেখে আর ফুপি আর আমি মিলে একসাথে দেখতে লাগলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল পরপর 2 বার, কিন্তু কিছুতেই আমাদের ধ্যান ভাঙলো না। চুপচাপ টিভি দেখেই যাচ্ছি। একটু পর আবারও বেজে উঠলো কলিং বেল। এবারও উঠলাম না কেউ, আরো 2 বার বেজে উঠলো। ফুপি টিভির দিকে সম্পূর্ণ মনোযোগ রেখেই বলল, যা তো রূপা, দরজাটা খুলে দে, তাসফি আসছে মনে হয়। আমি বললাম, তুমি চাও, এইটুকু তো কিছুতেই মিস করা যাবে না। আমিও টিভির দিকে তাকিয়ে একই কথা বললাম। ফুপি হয়তো শুনলো না আমার কথা, প্রতি উত্তর করলো না কথার, গভীরভাবে ডুবে আছে মুভির মাঝে। এবার আগের চেয়েও জোরে কলিং বেল বেজে উঠলো, একসাথে 3-4 বার। তাই ফুপি খুব দিয়ে বলল,
দরজাটা খুলে দে না মা, তুই তো আগেও দেখেছিস। কিছু না বলে টিভির দিকে তাকিয়ে উঠে বসলাম। কয়েক সেকেন্ড এইখানে দাঁড়িয়ে ছুটে গেলাম দরজার কাছে। ড্রয়িং রুমের দরজা খুলে এভাবেই ছুটে গেলাম মেইন গেটের কাছে। তাসফি ভাইয়া দাঁড়িয়ে আছে দেখি কোনো রকম মেইন গেটের দরজাটা খুলে ছুটে চলে আসলাম। ফুপির কোলে মাথা রেখে একই ভঙ্গিতে টিভিতে মনোযোগ দিলাম। হঠাৎ টিভির পর্দাটা অন্ধকারে ছেয়ে গেছে। মনোযোগ সরে সেদিকে তাকালাম, ভাবলাম হয়তো বিদ্যুৎ চলে গেছে, কিন্তু না, ফুপির কথাই বুঝতে পারলাম টিভিটা অফ করা হয়েছে। টিভি অফ করলি কেন তাসফি? দেখছিস না সিনেমা দেখছি, রিমোটটা দে। তাসফি ভাইয়া বলল, বাহ, আমি তো ভাবলাম দুজনে মনে হয় সর্ষের তেল দিয়ে নাকি ঘুমিয়ে গেছো, তাই হয়তো কলিং বেলের আওয়াজ শুনতে পারছো না, কিন্তু না, এরা তো দেখি টিভির মাঝে ডুবে গেছে। উফ, মুভিটার শেষ সময়ে এসে এভাবে বন্ধ করাটা বিরক্ত লাগছে আমার। তাই ফুপির সাথে আমিও তাল মিলিয়ে বললাম, টিভির মাঝে ঢুকতে পারে কেউ নাকি? আপনি এই রিমোটটা এখন দেন তো, ইস অল্পটুকু বাকি আছে। এ সময় ঘাবড়া দিতে হলো আপনার? বলেই তাসফি ভাইয়ের হাত থেকে রিমোটটা নিতে গেলাম, কিন্তু পারলাম না। তারপর ফুপি বলল, দে না আব্বু, আর একটু সময় আছে, দেখতে দে। তারপর তাসফি ভাইয়া বলল, একদম না, এটাই তোমাদের শাস্তি। কখন থেকে বেল বাজাচ্ছি, সেই খেয়াল আছে তোমাদের? বাড়ি চুরি হয়ে গেল তো তোমাদের হুঁশ থাকবে না। ফুপি ভাস্তি তো দুটোই এক, মাথার ঘিলু বলতে কিচ্ছু নেই, দুটো এক বংশের কিনা। রাগ হলো এবার ওনার কথায়, তেতে উঠে বলতে লাগলাম, দেখুন আপনি কিন্তু এখন অপমান করছেন আমাদের। তাসফি ভাইয়া বলল, তুই তো চুপ করেই থাক, কাল যে ভার্সিটিতে ভর্তি হতে হবে তোর, সেই খেয়াল আছে বেদব? সকালে তো উঠতে পারবি না, আর এখন সিনেমার পাঠ করছিস। ফুপি বলল, আমার তো মনেই ছিল না। রূপা যা, ঘুমিয়ে পড়, তা না হলে সকালে উঠতে পারবি না। হতাশ হলাম এবার আমি। তার মানে মুভিটার শেষটুকু আর দেখা হলো না। এই বজ্জাত লোকটা একটু আর দেখতে দিল না। কেমন হতো শেষটুকু দেখলে? ফুপির দিকে তাকালাম আর আস্তে করে বললাম, চলো ঘুমাবো। ফুপি অবাক হয়ে তাকালো আমার দিকে আর বলল, আমি আবার কোথায় যাব? তুই উপরে গিয়ে ঘুমিয়ে পড়। উপরে আবার কে? হঠাৎ করে মনে হলো উপরে তো তাসফি ভাইয়ের সাথে থাকার কথা ছিল আমার, ভুলেই গিয়েছিলাম আমি। কিভাবে থাকবো আমি ওনার সাথে? না না, কিছুতেই না। রুমটা আমার কল্পনাময় হলেও ওনার সাথে এক ঘরে কিছুতেই থাকতে পারবো না, সেই সাহসটা আমার হবে না। আমি ফুপিকে বললাম, না মানে তোমার সাথে থাকি না ফুপি। ফুপি বলল, বিকালে তোকে কত কিছু বললাম, সেগুলো ভেবে অন্তত চিন্তা কর, বাকি আর কিছু মাথায় আনিস না। ফুপির কথা চিন্তা করে তাসফি ভাইয়ের দিকে তাকালাম। আমার তাকানো দেখে উনি বললেন, আমার তাকানো দেখে আমাকে উদ্দেশ্য করে ফুপিকে বললেন, আম্মু, এই গাধাটাকে তোমার ভাস্তি হিসাবে নয়, ছেলের বউ হিসাবে ট্রিট করো, দেখবে দুদিনে সোজা হয়ে গেছে, তোমার কথাও অক্ষরে অক্ষরে পালন করছে। ফুপি হেসে দিল। আমি শুধু দুজনকে দেখেই যাচ্ছি। আজকাল তাসফি ভাইয়ের কথাগুলো হজম করতে একটু সময় লাগছে আমার। এখন তোমার বৌমাকে বলো তোমার ছেলে এক কাপ কফি খেতে চায়, ফট করে যেন আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে রুমে আসে। বৌমা, তাড়াতাড়ি ছেলের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। ফুফি আমাকে কথাটা বলল। ছেলে আমার অনেক ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসেছে। ফেল ফেল করে তাকিয়ে আছে আমি ফুপির দিকে, মুখটা আমার এলোমেলো হয়ে গেল। ফুপি এসব কি বলছে ওনার সাথে তাল মিলিয়ে? দুজনে মিলে কি আমার সাথে মজা নিচ্ছে? আমাকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফুপি আবারও বলে উঠল, কি হলো বৌমা, কি বললাম শুনতে পাওনি? যাও তাড়াতাড়ি এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো। আজকালকার বউদের নিয়ে আর পারি না বাপু, সংসারের কোনো কাজ করতে চায় না, শুধু রং ঢং করতে জানে। কি হচ্ছে এসব? সবকিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ফুপি হঠাৎ কি হয়ে গেল? এসব কি কথা বলছে? তাসফি ভাইয়ের দিকে তাকালাম, মুচকি এসে তাকিয়ে আছে আমার দিকে, ব্রুনারিয়ে ইশারা করলো যেন কফি বানিয়ে নিয়ে আসি ওনার জন্য। ভাবলাম ফুপির কঠিন কঠিন কথা শোনার চাইতে ওনার জন্য কফি বানানোটাই অনেক সহজ, তাই আর সেখানে দাঁড়িয়ে না থেকে চলে গেলাম সোজা রান্না করে। চুলায় যখন গরম পানি বসাবো তখন ড্রয়িং রুম থেকে ফুপি ও তাসফি ভাইয়ার হাসির আওয়াজ এলো খুব জোরে। তার মানে সত্যি সত্যি দুজনে মিলে মজা লুটছিল আমার। আর আমিও বোকার মতো বজ্জাত লোকটার জন্য কফি বানাতে চলে আসলাম। উফ রূপা, তুই সত্যি একটা গাধি। কফি বানিয়ে ড্রয়িং রুমে এসে দেখি তাসফি ভাইয়া হাত চালিয়ে বসে আছে। উনি বললেন, কফিটা নিয়ে তাড়াতাড়ি আমার রুমে আয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবারও তোকে দিয়ে বানিয়ে নিব। ঘটঘট করে চলে গেলেন ওপরে। বজ্জাত বদমাশ একটা লোক, দুহাত নাচিয়ে নাচিয়ে উপরে চলে যেতে লাগলেন। তবুও কফির কাপটা আমার হাত থেকে নিল না। আমাকে খাটিয়ে যে কি শান্তি পান ওটা উনিই ভালো জানেন। হঠাৎ ফুপি আমায় আলতো করে জড়িয়ে ধরলো আর বলল, বাজে চিন্তা বাদ দে, যেটা হচ্ছে সেটা নিয়ে ভাব, আর ভবিষ্যতে যেটা হবে সেটা নিয়ে ভাব। এখন তাড়াতাড়ি উপরে যা, তা না হলে দেখা যাবে পরবর্তীতে কিন্তু আমি আবারও শাশুড়ি রূপে ফিরে আসব। আমি বললাম, ফুপি আমাকে থামিয়ে দিয়ে ফুপি বলল, আমি কিন্তু বাবা দরজা লক করে ঘুমাবো, তাই নিচে আসার চিন্তা ভাবনা বাদ দিস বলে দিলাম। আর কিছু বলার রইল না আমার।
কইবা বলবো আমি? মা ছেলে দুইজনে মিলে জুলুম করছে আমার ওপর। না, এইসব চিন্তা বাদ দিয়ে কোনো রকম উপরে চলে যাই। ওনাকে কফির মগটা আগে ওনাকে দেওয়া উচিত, তা না হলে দেখা যাবে আবারও আমাকে দিয়ে কফি বানাতে আসতে হবে। ওপরে আসার সময় ফুপির দিকে তাকালাম আর বললাম, মা ছেলে দুটোই বজ্জাত। আমার কথা গায়ে না লাগিয়ে হেসে উঠলো ফুপি, চোখ দিয়ে ইশারা করলো উপরে যেতে। আমি আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। রুমে যেতে যেতে তাসফি ভাই আর গোষ্ঠী ষষ্ঠী উদ্ধার করতে লাগলাম মনে মনে। বিরক্তি জিনিসটা যে কখন কিভাবে চলে আসে সেটা অনুমান করা যায় না। প্রতিনিয়ত এক ঘরে কোনো কাজে নিজের প্রিয় জিনিসটার প্রতিও এক প্রকার বিরক্তি চলে আসে এক সময়। আমার অবস্থাটাও ঠিক এখন এমনই। শুয়ে বসে মোবাইল টিপে অলস জীবন কাটানোর থেকে এখন ভালো লাগলেও এখন আর সেই ভালো লাগাটা কাজ করছে না। মনে হচ্ছে এটা একটা বিরক্তিতে পরিণত হয়েছে। সকাল থেকে এক প্রকার ঘুমিয়ে শুয়ে বসে মোবাইল টিপে কাটিয়ে দিয়েছি। বিকালের শেষের ভাগে এসে এই একঘেয়ে কাজগুলো করতে ইচ্ছে করছে না। তাসফি নামক এই অদ্ভুত মানবটা ভার্সিটিতে যেতে দেয়নি, এমনকি রুম ছেড়ে নিচেও নামতে দেয়নি আমাকে। সকালে রুমে আসার পর থেকে এইভাবে আমাকে নজরবন্দি করে রেখেছে। সকালে বমি করার পর শরীরটা ভেঙে পড়েছিল কিছুটা। স্যালাইনের পানি খাবার পর একটু ভালো লাগলে উনি আবারও খাইয়ে দিয়েছেন কিছুটা। সেই কয়েকটা ওষুধ খাইয়ে দিয়ে রুমে এনে শুয়ে দিয়েছে। সেই কিছু ভালো লাগার পর একটু ভার্সিটির কথা মুখে আনতেই ধমক দিয়ে ওঠেন। ওনার আজকে ভার্সিটিতে যাবার কথা ছিল, কিন্তু ফোন দিয়ে জানিয়ে দেয় উনি আজকে যেতে পারবেন না। প্রচন্ড বিরক্তি নিয়ে বিছানাতে নামতে যাব, তাসফি টেবিলে বসে আমার দিকে ঘুরে তাকিয়ে বলে উঠলেন, যাচ্ছিস কোথায় এই অসুস্থ শরীর নিয়ে? চুপচাপ শুয়ে থাক। আমি বললাম, উফ অসহ্য। বললামই তো একটুও ব্যথা নেই, এখন একদম ঠিক আছে আমি। বললাম, ভালো লাগছে না আমার এইভাবে সারাদিন ঘরে বসে থাকতে। তাসফি ভাই বলল, ও আচ্ছা, তা কি করলে ভালো লাগবে শুনি? আমি যেন এবার একটু সুযোগ পেয়ে গেলাম। এই অফারে বাইরে থেকে ঘুরে আসলে মন্দ হতো না। কথাটা মাথায় আসতে বিছানা ছেড়ে উঠে ওনার সামনে গিয়ে টেবিলের কাছে দাঁড়ালাম। আস্তে আস্তে করে বললাম, চলেন না বাইরে থেকে ঘুরে আসি। তাসফি ভাই আমার কথা শুনে উনি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন আর বললেন, আজকে নয়, আরো একটু সুস্থ হয়ে নে, কালকে নিয়ে যাব ঘুরতে। নিমিষেই মনটা খারাপ হয়ে গেল আমার। এই বজ্জাত লোকটাকে কি বলে বিশ্বাস করাবো যে আমি এখন ঠিক আছি? রাগে ফুঁসে আর কিছু না বলে গটগট পায়ে বারান্দায় এসে দাঁড়ালাম আর বললাম, দরকার নেই, কোথাও যাব না, আর যেতেও চাইবো না। এর মাঝেই তাসফি এসে বলে উঠলো, কি হলো? আমি কোনো জবাব দিলাম না। উনি আবারও বললেও আমি সেইভাবেই দাঁড়িয়ে থাকলাম, কিছু না বলে। এবার উনি চুপ হয়ে গেলেন, একদম আমার পিঠ ঘেঁষে দাঁড়ালেন, তবুও কিছু বললাম না। হঠাৎ চুলে টান লাগতেই আহ করে শব্দ করে উঠলাম। চুলে টান লাগতেই পিছনে ঘুরে তাকাতে নিব, তার আগে চেয়ে আরো জোরে টান লাগতে শুরু হলো। আবারও শব্দ করে উঠলাম আর বললাম, আহ লাগছে তো আমার, ছাড়েন আমার চুলগুলো ছাড়েন। তাসফি ভাই বলল, ভালো লাগা আর ভালোবাসার জিনিসগুলো কখনো ছাড়তে নেই, বলেই ঘাড়ের কাছে পড়ে থাকা চুলগুলোর মাঝে মুখ ডুবিয়ে দিলেন। শিউরে উঠলাম আমি, কেঁপে উঠলাম কিছুটা, দাঁড়িয়ে রইলাম শক্ত হয়ে। উনি একটু একটু করে চুলগুলোতে হাতে পেঁচিয়ে নিতে লাগলো। আমি বললাম, কি করছেন? লাগছে তো। তাসফি ভাই বলল, বোঝার চেষ্টা করছি, নিজে না খেয়ে চুলগুলোকে কত কি খাইয়েছিস, কত বড় করেছিস। আমি ওনার কথায় হা হয়ে গেলাম। এটা আবার কেমন কথা? একটু যত্ন করলেই তো চুলগুলো লম্বা হয়, এর সাথে খাওয়ার কি সম্পর্ক? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? উনি বললেন, মানে তোর চেয়ে তোর চুলগুলোর স্বাস্থ্য বেশি, বেশি বেশি খেয়ে যদি একটু স্বাস্থ্যবান হতি তাহলে তোর এমন অবস্থা হতো না। আমি বললাম, অসভ্য, অশ্লীল, অভদ্র একটা ছেলে, ছাড়েন আমায়। তাসফি ভাই বলল, অভদ্র হয়েছি তো আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না। আমি বললাম, ছি, এইগুলো কি ধরনের গান? ছাড়েন আমায় বলছি। প্রচন্ড রাগে সুরে বলে উঠলাম। নিজেকে ছাড়াতে নিতেই আরো জোরে শক্ত করে ধরলেন আমাকে। হাতের পেছনে চুলগুলোতে টান দিতে রাগটা যেন আরো বেশি বেড়ে গেল আর বললাম, আহ লাগছে তো। চুল ধরে টানাটানি করছেন কেন? একদম আমার চুল ধরে টানাটানি করবেন না বলে দিচ্ছি, তাহলে কিন্তু একদম ভালো হবে না। আমার চুলগুলো আমার ভালোবাসার জিনিস, ছাড়েন বলছি। উনি বলল, আমি কি তাহলে? আমি বুঝি তোমার ভালোবাসার মানুষ নয়? ওনার আস্তে বলা কথাটাই হঠাৎ স্থির হয়ে গেলাম আমি। ছটফটানি থামিয়ে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম, মনে মনে আওতাতে থাকলাম, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাকে, কিন্তু মুখে বলার সাহসটুকু করতে পারলাম না। আমার উত্তর না পেয়ে তাসফিও কিছু বললেন না আমায়, কিন্তু একটু মাথা নিচু করে সেভাবেই আমার পিছনে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলেন। আমাকে ঘাড়ে, গলায় ও গালে সমানে চুমু দিতে লাগলেন। বাধা দিতে চাইলেও পারলাম না কিছুতেই। আমি এর জন্য কাল রাতের মতো হারিয়ে যেতে শুরু করলাম ওনার মাঝে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আস্তে করে বললাম, এখন তো ছাড়েন, কেউ দেখে ফেলবে তো। উফ। তাসফি ভাই বলল,
আমি বললাম, বারান্দায় দাঁড়িয়ে এমন করছেন কেন? এতক্ষণ দাঁড়িয়ে থেকে এবার সত্যি আমার মাথাটা ঘুরছে। তাসফি ভাই বলল, আচ্ছা, এক রাতের মাঝে তোর এমন মাথা ঘুরছে, বমি হচ্ছে, ব্যাপারটা কি বলতো? ঢাকা আসার 3 মাসেও আমি তো তোকে কিছুই করিনি, তাহলে আমার ঘুমের সুযোগ নিয়ে তুই কিছু করেছিস নাকি, যার ফলে এখন কেউ চলে এসেছে? শেষ কথাটা আমার পেটের দিকে তাকিয়ে বললেন। তাসফির কথাটা বুঝে উঠতেই আমি হা হয়ে গেলাম, চোখ দুটো আমনামনি বড় হয়ে গেল। যাই হোক গাইস, আগের দিন রাতে একটা ইতিহাস হয়েছিল, সেটা কিন্তু আমি স্কিপ করেছি। এমনিতেই গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যার কারণে আমি কিছুটা অংশ স্কিপ করেছি। তো আগের টুক তোমাদের না জানলেও চলবে। তো গল্পের পরবর্তী অংশটুকু তোমরা এনজয় করো। কোন কথার কি মানে বের করলেন উনি? সিরিয়াস কিছুতেও উল্টাপাল্টা কথা কিভাবে যে বলা যায়, সেটা যে এই বজ্জাত লোকটার হারে হারে জোরে আছে। ছিটকে সরে আসলাম আমি ওনার থেকে, ওনাকে অনেকটা জোরে বললাম, অসভ্য, অভদ্র, অশ্লীল ছেলে বলেই দ্রুত ঘরের ভিতরে চলে আসলাম। দিনের পর দিন যেতে থাকলো, সপ্তাহ আসলো, সপ্তাহ চলে গেল, মাসের দেখা দিল। হঠাৎ করেই কেটে গেল প্রায় 2 মাসের বেশি। ভাবলে মনে হয় দীর্ঘ একটা সময় কেটে গেছে, আবার মনে হয় খুব তাড়াতাড়ি কেটে গেল এই সময়গুলো। মুখটা গম্র করে গাল ফুলিয়ে নিয়ে বই নিয়ে বসে আছি টেবিলের উপর। গাল ফুলিয়ে থাকার কারণ হলো মিস্টার তাসফির প্রতি রেগে আছি আমি, সেই সাথে ভীষণ রকমের মন খারাপ। তাসফির প্রতি আমার রাগটা না আসলেও বিগত 2 দিন ধরে রাগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাগ করার মূল কারণ হলো 1 মাসে বাসায় যেতে চাইলেও সেখানে 2 মাসের বেশি কেটে গেছে, এখনো আমি বাসায় যেতে পারিনি। এর মাঝে তাসফি ভার্সিটিতে লেকচারারে জয়েন হয়ে গেছে আমার স্যার হিসাবে, যদিও আমাদের ডিপার্টমেন্টে না, কিন্তু এখনো আমাদের বাসায় যাওয়ার সুযোগটা হয়ে ওঠেনি। 3 দিনেরও বেশি ভার্সিটি অফ হয়ে গেছে, কিন্তু তাসফির জন্য যাওয়া হচ্ছে না। এতদিন বাসায় যেতে না চাইলেও হঠাৎ করে কেন যেন খুব মনে পড়ছে বাসায় সবার কথা। কতদিন দেখিনি সবাইকে, দেখাটা শুধু ভিডিও কলের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর মন খারাপের কারণ হলো আমাদের প্রথম ভালোবাসার জন্য, মানে আমার সবচেয়ে প্রিয় চুলের কারণে। লম্বা আর ঘন চুল কার না ভালো লাগে? আর সেই চুলগুলো যদি লাগাতার বিরতিহীনভাবে উঠতে শুরু করে, তাহলে মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক। সন্ধ্যায় আচরণের সময় যতগুলো চুল উঠেছে, তাতে রীতিমতো আমার কান্না পাচ্ছে। সব মিলিয়ে মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক। মুখ ফুলিয়ে বসে আছি সামনে বই রেখে। তাসফি ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে, মুখ মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, এমন গাল ফুলিয়ে বসে আছিস কেন? ওনার কথায় কিছু বললাম না, সেভাবেই চুপ করে বসে পড়ার ভান করলাম। উনি আমার দিকে তাকিয়ে আবারও বললেন, কি হয়েছে? আমি চুপ করেই রইলাম, কিছু বললাম না। তাসফি এবার আমার কাছে এসে দাঁড়ালেন, আমাকে নিজের দিকে ঘুরিয়ে আবারও জানতে চাইলেন কি হয়েছে। এবার আমি মুখে কিছু না বললেও মাথা জাকিয়ে বললাম, কিছু হয়নি। উনি হয়তো এবার আমার মন খারাপের কথাটা ধরতে পারলেন আর বললেন, এত মন খারাপ করার কি আছে? বললাম তো খুব তাড়াতাড়ি নিয়ে যাব বাসায়। ভার্সিটিতে জয়েন হবার পর থেকে কত রকমের ঝামেলা গেল, এর মাঝে আবার জাহিদের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়েটা শেষ হলেই বাসায় যাব। আমি বললাম, এতদিন বাসার কাউকে ছাড়া কখনো থাকা হয়নি তো, তাই একটু মন খারাপ লাগছে। কতদিন হয়ে গেল সবাইকে দেখি না। তাসফি ভাই বলল, আচ্ছা মন খারাপ করিস না, টিকিট কেটে রাখবো, পরশু বিয়েটা শেষ হয়ে গেলেই রাতের গাড়িতে যাব, ঠিক আছে? ওনার কথা শুনে যেন নিমিষে মনটা ভালো হয়ে গেল। ইস, কতদিন পর সবাইকে দেখতে পাবো, সবার সাথে মন খুলে গল্প করতে পারবো। খুশিতে ওনার কোমর জড়িয়ে পেটে মুখ গুজে দিলাম। অজান্তেই বলে ফেললাম, এজন্যই তো আপনাকে এত এত ভালো লাগে, সবকিছু বলার আগেই বুঝে যান। তাসফি ভাই বলল, শুধু ভালো লাগে বলতে পারিস, কিন্তু ভালোবাসি বলতে পারিস না। শুনশান রাতে অন্ধকারে শস্য আওয়াজে ছুটে চলেছে দুর্গম বাসটা। মাঝে মাঝে অপর গাড়ির সাথে পাল্লা দিতে প্রচন্ড আওয়াজ তুলে যাচ্ছে। রাতের প্রায় 3টা বাজে, এখনো 2 ঘন্টার মতো সময় লাগবে আমাদের নিজ গন্তব্যে পৌঁছাতে। বরাবরের মতোই এবারও লং জার্নিতে আমার হাল বেহালে পরিণত হয়েছে। জানালা দিয়ে আসা বাতাসের ঝাপটায় ছাড়া ছাড়া চুলগুলো মুখের ওপর আশ্রে পড়ছে থেকে থেকে। কিছু চুল হয়তো তাসফির মুখেও গিয়ে বাড়ি লাগছে। হিজাবটা আটকে আসলেও বাস ছাড়ার 1 ঘন্টা পরই তাসফি খুলে দিয়েছে। একটু শরীর খারাপ এবং রাত হওয়ার কারণে আমিও আর বারণ করিনি। নির্বিকারভাবে ওনার পেট জড়িয়ে মুখ লুকিয়ে আছি ওনার বুকে, আর তাসফি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন। রাতে 10:30টায় ঢাকা থেকে বাস ছাড়লেও এখনো পর্যন্ত 1 ঘন্টার মতো শুধু ঘুমিয়েছিলাম। তারপর পুরো রাস্তা জানালার বাইরের দিকে তাকিয়ে ওনার বুকে মুখ গুজে কেটে গেছে। আর উনি তো পুরো রাস্তা জেগেই কাটিয়ে দিয়েছেন। আমি একটু নড়াচড়া করে মাথা উঠাতে চাইলে উনি বললেন, কি হয়েছে? আমি বললাম, কিছু না, বলে আবারও উঠতে নিলাম। ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, আর কতক্ষণ লাগবে? তাসফি ভাই বলল, এই তো আর 1.5 ঘন্টার মতো। শরীর কি বেশি খারাপ লাগছে? একটু ঘুমানোর চেষ্টা কর। মাথা জাকিয়ে তেমন খারাপ লাগছে না বোঝালাম।
উনি আমাকে আবারও ঘুমাতে বলে চুপ হয়ে গেলেন। বুঝতে পারছি প্রচন্ড রকমের ঘুম পাচ্ছে ওনার, কিন্তু আমার জন্য হয়তো সারা রাত জেগে কাটাতে হচ্ছে। কিছুটা খারাপ লাগলো ওনার কথা ভেবে, তাই নিজের খারাপ লাগাটা সাইডে রেখে কোনো পাত্তা দিলাম না। একসাথে এক কথা দুই কথা বলতে বলতে গল্প শুরু করে দিলাম। উনি বুঝতে পেরে আমার সাথে তাল মিলিয়ে গেলেন আমার কথার সাথে। কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ কিছু একটা ভেবে বললাম, আচ্ছা একটা কথা বলি। উনি বলল, জিজ্ঞেস করার কি আছে, বল। আমি বললাম, আচ্ছা আমাদের বিয়ে কবে হবে? আমার আহ্লাদেশ্বরের কথাটা শুনতে কয়েক সেকেন্ড চুপ হয়ে থাকলেন, তারপর কেমন করে যেন খুক খুক করে কেসে উঠলেন। আমি ব্যস্ত ভঙ্গিতে কি হয়েছে পানির কথা বলতেই উনি নিজেকে শান্ত করে মাথা ঝাঁকিয়ে না বললেন। আমি আবারও ওনাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? বলতেই উনি আমার দিকে গভীর চোখে তাকিয়ে বলে উঠলেন, বিয়ে করা বউ যদি হঠাৎ করে বলে ওঠে আমাদের বিয়ে কবে হবে, তাও যদি অন্ধকার এই চলন্ত বাসের মধ্যে, তাহলে কি হওয়া উচিত? বাসের সবাই যদি শোনে তাহলে তো আমাকে অনেক মারবে। আমাকে পাবলিকের হাতে মার খাওয়ানোর পয়তারে করছিস, বেয়াদব। আমি বললাম, আশ্চর্য তো, আমি তো বলতে চাইলাম আমাদের অনুষ্ঠান করে বিয়ে হবে কিনা, আর আপনি তো উল্টাপাল্টা সব বলেই যাচ্ছেন। আমার কি ইচ্ছা হয় না বউ সাজার? শুধু আমি কেন, প্রতিটা মেয়েই তো এই বিয়ে করা নিয়ে অনেক স্বপ্ন থাকে। আর আমাদের বিয়েটা কিভাবে হয়েছে বলে গেছেন? ছোট থেকে কত কি ভেবে রেখেছিলাম, আমার বিয়েতে এটা করব ওটা করব, আর বিয়েটা হলো তো হলো কিভাবে? এটা কি কোনো বিয়ে নাকি? কাট কাট গলায় কথাগুলো বলে জোরে একটা নিঃশ্বাস নিলাম। তাসফির দিকে তাকিয়ে দেখি মুচকে এসে তাকিয়ে আছেন। আমি চোখ ফিরিয়ে নিয়ে জানালার দিকে তাকাতে নিলেই উনি আমার মুখটা ধরে ওনার দিকে ঘুরিয়ে নিলেন আর বললেন, আমার একবার বিয়ে করা বউ যে আমাকে আরেকবার বিয়ে করার জন্য উতলা হবে তা তো জানা ছিল না। তুমি বললে একবার কেন, শত শতবার, শুধু আমি তোমাকেই বিয়ে করতে রাজি আছি। কিঞ্চিত লজ্জা পেলাম এবার। পাগলের মতো এইভাবে বিয়ের কথাটা কেন বলতে গেলাম নিজেই বুঝতে পারছি না। এখন তো অনেক সুযোগ পেয়ে আমাকে খোঁচা দিতে শুরু করবেন। ওনার দিকে তাকাতেই উনি টিপ টিপ চোখে আবারও বলে উঠলেন, সেই সাথে শত শতবার বাসরটাও করা হবে। আমার দ্বিগুণ বেড়ে যাওয়া লজ্জার হাত থেকে বাঁচার জন্য ওনার বুকে মুখ গুজে দিয়ে চুপ করে থাকলাম। কতটা অসভ্য ছেলে হলে এসব কথা সারাক্ষণ বলতে পারে। ঢুলু ঢুলু ও ঘুম ঘুম চোখে তাসফির হাতটা শক্ত করে জড়িয়ে ধরে মাথা টেকিয়ে দাঁড়িয়ে আছি দরজার সামনে। ঘুমের কারণে মনে হচ্ছে এইখানেই শুয়ে পড়ি। বাসে পুরো রাস্তায় ঘুম না লাগলেও বাস ছেড়ে নামার পর রিক্সায় ওঠার পর যখন রিক্সা চলতে লাগলো, মাত্র ভোর হওয়ার মৃদু বাতাসটা যখন গায়েতে লাগলো, মনে হলো সারা রাত ঘুম না হওয়াটা এখন যেন আছড়ে পড়ছে চোখে। দরজা খোলার শব্দে মিটি মিটি চোখটা খুলে তাকালাম। তাকাতেই দরজার সামনে ফুপিকে দেখতে পেলাম। আমাকে দেখে একটু অবাক হয়ে গেছে। হয়তো ভাবছি আমি এইখানে কেন, আমার তো বাসায় যাবার কথা ছিল। আমি সেই দিকে পাত্তা না দিয়ে তাসফিকে ছেড়ে ফুপিকে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠেই বললাম, কেমন আছো? ফুপিকে জড়িয়ে নিয়ে আমাকে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো। তারপর তাসফিকে ধরে জিজ্ঞেস করলো, কড়া গলায় বলে উঠলো, ওকে বাসায় না গিয়ে এইখানে নিয়ে আসছিস কেন? জানিস না লং জার্নিতে ওর কতটা সমস্যা হয়? ওই বাসা তো কাছে ছিল, তাহলে এত দূরে আসার কি মানে? এতক্ষণে তো একটু বিশ্রাম নিতে পারতো মেয়েটা। তারপর তাসফি ভাই বলল, তোমার ভাতিজি শ্বশুর বাড়ি আসার জন্য পাগল হয়ে গিয়েছিল, তাতে আমার কি দোষ? ফুপি ভাতিজি দুটোই তোমরা এক, সবসময় আমাকে জ্বালিয়ে মারো, বলেই খেক খেক করে উঠলেন উনি। ওনার চিল্লানি শুনে আমার গাঢ় ঘুমটা যেন হালকা হয়ে গেল কিছুটা। তবুও দুজনকে শান্ত করার জন্য বলে উঠলাম, ঘুম লাগছে আমার। এতেই যেন কাজ হয়ে গেল অনেকটা। ফুপি ওনার দিকে রাগে চোখে তাকিয়ে আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন নিজের রুমে। ফুপা হয়তো ফজরের নামাজের জন্য মসজিদে গেছেন। আমাকে নিয়ে যাওয়া দেখে তাসফি হুট করে এসে আমার আরেকটা হাত টেনে ধরলেন। ফুপির হাত থেকে আমাকে ছাড়িয়ে নিতেই ফুপি কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই উনি বলে উঠলেন, আমার বউকে আমার রুমে নিয়ে যাবে। তুমি কেন টেনে নিয়ে যাচ্ছ ওকে? আমি আমার বউকে নিয়ে যাব। এতদিনে বাসায় আসার পর আমার খোঁজ খবর তো নিলেই না, আবার আমার বউকে নিয়ে আমাকে বউ ছাড়া করার পায়তারা করছো, সেটা তো হতে দেওয়া যায় না। ওনার কথা শুনে ফুপি বলল, তাসফি তুই কিন্তু বিরক্ত করছিস, ওকে আমার সাথে যেতে দে। তারপর উনি কিছু না বলে আমাকে টানতে টানতে নিয়ে গেলেন ওনার রুমে। আমি আহম্মকের মতো শুধু দেখে গেলাম মা ছেলের কাণ্ডগুলো। কতটা অসভ্য হলে ফুপির সামনে এইভাবে কথাগুলো বলতে পারেন। মুখে কিছু বলতে না পারলেও মনে মনে খুব বাজেভাবে একটা গালি দিলাম। রুকুসকে তাকিয়ে রইলাম ওনার দিকে। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ধমকে উঠে বললেন, হা করে এইভাবে তাকিয়ে আছিস কেন? যা ফ্রেশ হয়ে আয়। এতক্ষণ তো ঘুমের কারণে উল্টে পড়ে গেলি, এখন আবার কি হলো? ওনার কথার পাল্টা জবাব দেওয়ার ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার মাঝে নেই। কোনো রকম ভাবে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম বিছানায়। ঘুমটা আবার গাঢ় হয়ে আসতেই
হঠাৎ করে কিছু একটা ভারী কিছুর অনুভব করলাম, আর ভারী কিছুটা যে কি সেটা বুঝতে আর বাকি রইল না। হালকা হেসে তারপর ওনাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা চালিয়ে গেলাম। প্রায় মিনিট 5 মধ্যে আম্মুকে জড়িয়ে ধরে আছি, আর ইতিমধ্যে সে নাকের পানি আর চোখের পানি এক করে ফেলেছে। আমার যেন এই ব্যাপারটা হজম করতেই কষ্ট হচ্ছে যে আম্মু আমাকে দেখার পর এতটা উতলা হয়ে পড়েছে। সবসময় আম্মুকে বকা খেতে খেতে বাকিটা সময় কেটে গেছে বাসায়, কিন্তু আজকে যে ভিন্ন কিছু দেখব সেটা কখনো ভাবতেও পারিনি। আসলেই দূরে থাকলে সবার ভালোবাসার গুরুত্বটা অনেক গুণ বেড়ে যায়। সকালে ঘুমানোর পর 10টার দিকে ঘুমটা ভেঙে গেছিল। বাসার সবার সাথে কথা বলে ফুপা ফুপির সাথে সারাদিন কাটিয়ে বিকালে তাসফির সাথে এই বাসায় আসি। ফুপিকে আসতে জানাই কালকে আসবে। আম্মুর কান্নাতে বিরক্ত হয়ে বলে উঠলাম, ও আম্মু, তুমি এখন তো থামো। যেভাবে কান্না করছো মনে হচ্ছে যে আমি মরে গেছি। এভাবে কি কান্না করার কি আছে? আম্মু বলল, চুপ, এসব কি কথাবার্তা? হ্যাঁ, আগে মা হ, তারপর বুঝবি মা হবার কি চালা। আমি বললাম, তুমি এখন এসব কান্নাকাটি বন্ধ করো, আর আমাকে নিয়ে পড়ে আছো। তোমাদের আদরের ছেলের কথা ভুলে গেলে নাকি? বলে ওনার দিকে তাকালাম। অবাক হলাম কিছুটা, কেমন জানি চোখ মুখ লাল করে তাকিয়ে আছে আমার দিকে। ওনার এইভাবে তাকানোর মানেটা বুঝতে পারলাম না। আমার কথা শুনে বড় মাও সাই দিলেন। সাথে সাথে ব্যস্ত হয়ে পড়লো দুজনেই তাসফিকে নিয়ে, আর এইদিকে আমি ব্যস্ত হয়ে পড়লাম রিফাপুর সাথে। সকলের সাথে আড্ডা দিয়ে তাসফির নিজের বরাদ্দ রুমে আসতেই আমিও উঠে আসলাম সবার মাঝ থেকে। কেন জানি মনে হচ্ছে অনেকটা রেগে আছে আমার প্রতি। সেটা ওনার চোখ মুখ দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি। রুমে এসে জিজ্ঞেস করলাম কি হয়েছে। জিজ্ঞেস করলেও উনি কোনো উত্তর দিল না। আমি আবারও কয়েকবার ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে একই প্রশ্ন করলাম, কিন্তু উনি হঠাৎ করে রেগে ধমকে উঠলেন আর বললেন, কি হবে আমার? তোকে কি বলেছি আমার কি হয়েছে? তাহলে বারবার জিজ্ঞেস করছিস কেন? আমি বললাম, কি হয়েছে আপনার? হঠাৎ করে এমন করে কথা বলছেন কেন? কোনো কিছু নিয়ে কি রেগে আছেন আমার ওপর? তাসফি বলল, বললাম তো কিছু হয়নি, আর তোর প্রতি রাগ থাকার কোনো কারণও নেই। এতদিন পর বাসায় আসছিস, পরিবারের সাথে আড্ডা দে, মজা কর, আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোর। আমাকে কিছু বলতে না দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন উনি। আমি হা হয়ে গিলতে লাগলাম ওনার বলা কথাগুলো। হঠাৎ কি হয়ে গেল সেটাই তো বুঝে উঠতে পারলাম না। রাতে খাওয়া দাওয়ার পর সবাই ওনাকে থাকার কথা বললেও উনি সবাইকে খুব রুক্ষভাবে বারণ করে দিলেন। আমি কিছু বলতে চাইলেও আমার কথাগুলো কানেই তুললেন না। 10টার পর বেরিয়ে গেলেন বাসার উদ্দেশ্যে। তাসফি চলে যাবার পর থেকেই আমার মনটা কেন যেন খচখচ করতে লাগলো। রিফাপুর রুমে গিয়ে আপুর সাথে দু একটা কথা বললেও সেখানে মন টিকলো না আমার। রুমে এসে পুরো রুমে পায়চারি করতে তারপর ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে ওনাকে কল দিলাম। ওনার পাশে রিং হতেও রিসিভ করলো না। তারপর আরো 2বার কল দেওয়ার পর উনি ফোন রিসিভ করলো। তারপর আমি হ্যালো বলে উঠলাম। উনি ভারী গলায় আমাকে বলল, আমার খুব ঘুম পাচ্ছে, পরে কথা বলি বলেই কলটা কেটে দিল। ওনাকে তারপর না কাটিয়ে বিষণ্ণ মনে আমিও বিছানায় শুয়ে পড়লাম। কাল সারা রাত জেগেছিল, ঘুম লাগাটাই স্বাভাবিক। মনটাকে বুঝ দিলাম, কিন্তু কেন যেন মনটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। খুব করে মিস করতে লাগলাম আমার ফেলে আসা সংসারটাকে, আমাদের ঘরের প্রতিটি জিনিসগুলোকে, সেই সাথে আমার সেই বজ্জাত তাসফিকে। বিষণ্ণ মনে অন্ধকার রুমটাই খাটের এক কোণায় ঘাপটি মেরে বসে আছি। রুম জুড়ে অন্ধকার ছেয়ে থাকলেও বারান্দা এবং জানালা দিয়ে আসা মৃদু আলো রুমে প্রতিফলিত হচ্ছে। কেন জানি ভীষণ কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কিছুতেই আটকে রাখা কান্নাটা বেরিয়ে আসতে চাইছে না। চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। রাত অনেক হলেও তেমন গভীর রাতে পরিণত হয়নি। এতক্ষণে সবাই আমাকে ডাকাডাকি করলেও যখন বলি আমার অনেক মাথা ব্যথা করছে, তখন কেউ আর আমাকে বিরক্ত করেনি। কিন্তু রিফাপু এর মাঝে একবার এসে বিভিন্নভাবে আমার সাথে কথা বলতে চাইলো, কিন্তু আমি বলিনি, বরং ওকে খিটখিটি মেজাজ দেখিয়ে ওকে রিফাপুকে যেতে বলি। আমার কথায় হয়তো ও অনেক কষ্ট পেয়েছে আপু, কিন্তু তখন কেনই বা আপুর সাথে এমনভাবে কথা বললাম এখন নিজেরই জানা নেই। এখন আপুর সাথে তেমনভাবে কথা বলার বিষয়টা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে। নিজের সমস্ত রাগ, অভিমান, অভিযোগ এগুলো একজনের প্রতি গিয়ে আটকে যাচ্ছে শুধু। ভীষণ রকমের ক্ষোভ জমে গেছে সেই মানুষটার প্রতি। এত ভালোবাসা পাওয়ার পর সেই মানুষটার থেকে একটু অবহেলা সহ্য করা অনেক কঠিন হয়ে উঠেছে আমার জন্য। পুরো 2টো দিন সেই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে না পেরে, তার সাথে কথা না বলতে পারে, তারপর অভিমানের পাল্লাটা যেন অনেক ভারী হয়ে উঠেছে ওনার প্রতি। সেদিন সন্ধ্যায় চলে যাওয়ার পর আর দেখা পাইনি ওনার। ফোন দিলেও 30 সেকেন্ডের বেশি কথা হয়নি, শুধু এতটুকুই বলেছে ব্যস্ত আছেন উনি। একটু অভিমান হলেও রাতে যখন আব্বুর কথা শুনলাম, আব্বু ও বড় চাচার থেকে জানতে পারলাম
ওদের ব্যবসার কাজে প্রচুর ব্যস্ত ছিলেন সারাদিন। কালকে ফুপা ফুপি এবং তাসপি আসবে, তখন নিমিষে মনটা ভালো হয়েছিল। আজকে তাসপি আসার কথায় নিজেকে অন্যরকমভাবে সাজিয়েছিলাম। ওনার পছন্দ মতো শাড়ি পরে ওনার মনের মতো করে নিজেকে সাজিয়েছিলাম। সবার সামনে লজ্জা ও অস্বস্তির সম্মুখীন পড়তে হলেও এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল নিজের প্রতি। প্রিয় মানুষটার জন্য নিজেকে সাজিয়ে তোলে দুপুরের দিকে ফুপা ফুপি আসার পরও যখন সেই মানুষটার দেখা পেলাম না, তখন কিছুটা খারাপ লাগলো। তবুও নিজের মনটাকে সান্ত্বনা দিলাম নানানভাবে। হয়তো বিকালে বা সন্ধ্যার দিকে চলে আসবেন উনি, কিন্তু যখন জানতে পারলাম উনি আসবেন না, তখন আমার অনুভূতিটা ঠিক কেমন ছিল বোঝাতে পারবো না। নিজেকে সামলে নিয়ে সবার সাথে থাকলেও এক সময় ধৈর্য রাখতে পারলাম না আর। ফুপা বাসায় চলে যাবার পর ফুপির সাথে সকলের সাথে একটু কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে নিজের সাজগোজটা নষ্ট করে ফেললাম, শাড়িটা টেনে খুলে ফেললাম। শাড়িটা পাল্টে নিজেকে সামলে নিয়ে বেনি করার জন্য চুলগুলো আঁচড়াতে গিয়ে আবার যেন অবহেলা পেলাম নিজের ভালোবাসার কাছে। এতগুলো চুল পড়া দেখে রাগে দুঃখে এবার যেন কান্না পেয়ে গেল। আর চিৎকার করে কান্না করতে না পেলেও অনবরত চোখ দিয়ে পানি বের হচ্ছে। চুপ করে বিছানার এক কোনায় বসে রইলাম। বড় মা ড্রয়িং রুমে যাবার জন্য বলে গেল। আমি বললাম মাথা ব্যথা করছে, ঘুমাবো বলে কাটিয়ে দিলাম। একাকী মন খারাপে আকাশ কুসুম ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে গেছিল বুঝতেই পারিনি। দরজার খটখট শব্দে হালকা ঘুমটা ভেঙে গেল। একটু পর আম্মুর কণ্ঠ ভেসে আসলো আর বলল, রূপা, এই রূপা, খেতে আয়। সারাদিন ঘরে শুয়ে থাকলে কি মাথা ব্যথা কমবে? তাড়াতাড়ি আয়। জবাব দিলাম না আম্মুর কথায়। ভীষণ রকমের বিরক্ত লাগছে আম্মুর কথাগুলো। মাথায় গিয়ে ধাক্কা লাগছে একটার পর একটা কথাগুলো। তবুও হজম করে নিলাম, কিন্তু আম্মুর জন্য সেটা সহ্যই হলো না। আবারও আগের চেয়ে বেশি জোরে ডেকে উঠলো। কখন যেন ডাকছে, শুনতে পাচ্ছিস না? শুয়ে থাকলো এবার আর মাথা ব্যথা কমবে না, বাইরে একটু বের হ। আমি তারপর দরজা খুলে বের হলাম আর বললাম, খাবো না আমি, যাও তো এখান থেকে, একটু ঘুমাতে দাও আমাকে, ঘুমালে ঠিক হয়ে যাবে। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে কথাগুলো বললাম আম্মুকে, আর শব্দ পেলাম না ওপাশ থেকে। তারপর আবারও চোখ বন্ধ করে ঘুমানোর প্রয়াস চালাতে লাগলাম, কিন্তু কাঁচা ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম দাঁড়াতে চাইল না। এতক্ষণ মাথা ব্যথার বাহানা দিলেও এবার সত্যি সত্যি মাথাটা ব্যথা করতে শুরু করলো। হুট করে মাথা ব্যথা বেড়ে যাওয়ায় নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তবুও বালিশটা গুজে দিয়ে শুয়ে থাকলাম। মিনিট দশেক পর আবারও দরজার শব্দ পেয়ে মেজাজটা যেন বিগড়ে গেল আমার। আগের চেয়ে আরো বেশি খিটখিটে মেজাজে পরিণত হলো। এবার অনেকটা চিৎকার করে বলে উঠলাম, বললাম না তোমাকে খাবো না আমি? এত বিরক্ত করার কি আছে? একটু শান্তিতে কি থাকতে দেবা না আমাকে? বলেই চুপ হয়ে গেলাম। এর চেয়ে বেশি কিছু বলার ইচ্ছে বা শক্তি কোনোটাই নিজের মধ্যে নেই। তারপর দরজা লাগানোর শব্দটা পেয়ে গেলাম। হয়তো এবার আম্মু দরজা আটকে চলে গিয়েছে। হয়তো আম্মুকে এইভাবে বলাটা একটু উচিত হয়নি। একটু খারাপ লাগলো, তবুও সেইভাবেই শুয়ে থাকলাম। হঠাৎ কারো ভারী হাতের স্পর্শ পেয়ে আমি আচমকা থমকে গেলাম আর বললাম, কে? বলে মৃদু চিৎকার করে উঠতে যাব, আচমকা পিছন থেকে জড়িয়ে ধরল কেউ। ঘাড়ে গলার মাঝখানে মুখ ডুবিয়ে দিতে কেঁপে উঠলাম আমি। জড়িয়ে ধরার মানুষটা যে কে হতে পারে সেটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো আমার। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো, সাথে সাথে কোনো রকম নিজের কান্নাটা আটকে রাখতে চাইলাম। ছাড়াতে চেষ্টা করলাম তাসফির জড়িয়ে রাখা হাত দুটো, কিন্তু বরাবরের মতো আমি ব্যর্থ হতে হলো আমাকে। ওনার শক্তিতে আমি কোলাতে পারলাম না নিজেকে। তবু ওনাকে ছাড়ানোর চেষ্টা করলাম আর বললাম, কি সমস্যা? সবসময় এমন জড়াজড়ি করতে হবে কেন আপনার? ছাড়েন আমাকে, একটু শান্তিতে ঘুমাতে দেন। তাসফি ছাড়লো না আমাকে, বরং আগের চেয়েও শক্ত করে জড়িয়ে নিল। ছোট ছোট করে চুমু দিতে লাগলো আমার ঘাড় ও গলা জোরে। আমি আবারও ছাড়ানোর চেষ্টা করে আগের চেয়েও এবার চড়া গলায় বলে উঠলাম, অসভ্যের মতো কি শুরু করলেন এইগুলো? ছাড়তে বলেছি আপনাকে, ছাড়েন ছাড়েন বলছি। রাত বিরাতে এসব করার জন্য আমার রুমে আসছেন, এক্ষুনি বেরিয়ে যান আমার রুম থেকে। তাসফি বলল, উফ চান, কথা বলে না প্লিজ, একটু চুপ থাকো। আমি যেন কেঁপে উঠলাম। ওনার ঘোর লাগা কণ্ঠে হঠাৎ চুপ হয়ে গেলাম। নড়াচড়া বন্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। আবার ঠোঁটের স্পর্শ পেতে নিজের অস্তিত্ব ফিরে পেলাম। এবার আর দমিয়ে রাখা কান্নাটা আটকে রাখতে পারলাম না। এবার কেঁদে উঠলাম। কি মনে করেন উনি নিজেকে? যখন যেভাবে খুশি সেইভাবেই ট্রিট করবে আমাকে। তারপর তাসফি বলল, সরি জান, অনেক কষ্ট দিয়েছি তাই না? আগের চেয়েও আরো বেশি জোরে ফুপিয়ে কেঁদে উঠলাম। এতটা সময়ের যে কান্নাটা এবার নিমিষে বেরিয়ে আসছে। কিছু বলতে চাইলেও বলতে পারছি না। আমাকে হঠাৎ কাঁদতে দেখে সোজা করে শুইয়ে দিল আর পুরো মুখে চুমু দিতে লাগলো আর বলতে লাগলো, সত্যি বলছি আর কখনো এমন করব না। সেদিন হঠাৎ করে কি হয়ে গিয়েছিল আমি নিজেও জানি না। প্লিজ জান, এভাবে কান্না করো না।
কান্নার রেশ কিছুটা কমে আসলে এবার ভাঙা ভাঙা গলায় অস্পষ্ট সুরে বলে উঠলাম, আপনি আপনি খুব খারাপ। তারপর তাসফি বলল, সত্যি তো আমি খুব খারাপ, তা না হলে আমার এই মিষ্টি বউটাকে এভাবে কাঁদাতে পারি? কিছু বললাম না আমি। ওনার বুকে মুখ গজে থেকে থেকে ফুঁপে উঠলাম বার কয়েক। উনি নিজের সাথে মিশিয়ে নিয়ে আবারও বলল, জোরে একটা শ্বাস নিয়ে বললেন, বউ ভালোবাসি তো, এভাবে কান্না করে তো আমার সহ্য হচ্ছে না একদম। প্লিজ বউ, এবার শান্ত হও। আস্তে আস্তে ফোপানো কমে গেল, শান্ত হয়ে গেলাম একদম। ওনার বুকে মুখ ঘেঁষে ওনার সামনে গেলাম। মনে হচ্ছে কতদিন পর এই মানুষটাকে আমার সামনে পেলাম, এতদিন পর একটু ছুঁয়ে দিতে পারছি। এই দুটো দিনে মনে হচ্ছে খুব করে বুঝে গেছি এই ছেলেটাকে ছাড়া এক মুহূর্তও চলবে না আমার। সেভাবেই কেটে গেল কিছু সময়। দুজনের নীরবতা ভেঙে তাসফি বলে উঠল, শাড়িটা খুলেছ কেন? আমার পছন্দ মতো সেজেছিলে, শ্বাসটা আমাকে না দেখিয়ে বঞ্চিত করলো আমাকে। ইটস নট ফেয়ার। আমি অবাক হলাম ওনার কথা শুনে। উনি কিভাবে জানলেন আমি শাড়ি পরেছিলাম আজকে? আর ওনার মনের মতো সেজেছিলাম সেটাই বা জানলো কিভাবে? আমি কিছু বলতে গেলে উনি বলে উঠলেন, বিকালে আসলে হয়তো আমার বউটাকে সরাসরি দেখতে পেতাম, আর সাথে অনেক কিছু করতেও পারতাম। যাই হোক, যেহেতু দোষটা আমার, সেহেতু শাস্তিটাও আমি মেনে নিলাম। তবে হুট করে সেভাবে সামনে এসে খুব করে চমকে দিতে হবে আমাকে। চট করে মনে পড়ে গেল তাসফির কথায়। আমি তো ওনার উপর রেগেছিলাম, সেই রাগটা কখন যে গলে গেল বুঝতেই পারলাম না। তবু এত তাড়াতাড়ি ছাড় দিব কিভাবে ওনাকে? না, এটা তো কোনো কিছুতেই করা যাবে না। মন থেকে রাগ না থাকলেও রাগের অভিনয় তো করতেই হবে। বোঝাতে হবে যে আমি ভীষণ রকমের রেগে আছি ওনার প্রতি, যে পরের বার যেন এমন কাজ না করতে পারে আমার সাথে। তাই গলায় রাগের আভাস নিয়ে মাথা ঠেকিয়ে উপরে উঠিয়ে বললাম, হুট করে কেনই বা আমি আপনাকে চমকে দিব? হ্যাঁ, কে আপনি? কেউ না আপনি। সেজন্যই তো দুটো দিন আমার সাথে কথা বলেননি আপনি, কোনো খোঁজ নেননি আমার। এখানে কেন আসছেন আপনি এখন? চলে যান বলছি, ছাড়েন আমাকে। তারপর তাসফি বলল, আহ বউ, আবার শুরু হয়ে গেল। সত্যি একটু ব্যস্ত ছিলাম, বললাম তো আর এমন হবে না। আমি বললাম, আমি সব জানি, খুব ভালো করেই বুঝতে পারছি আমাকে আর এখন ভালো লাগে না আপনার। ভার্সিটিতে সুন্দর সুন্দর মেয়েদেরকে পরিয়ে এখন তাদেরকে ভালো লাগে, তাই না? সব বুঝে গেছি আমি, ছাড়েন আমাকে, একদম ধরবেন না। তাসফি বলল, ভালোবাসি তো, অনেক বেশি ভালোবাসি। কেন বুঝিস না বউ? আমার প্রথম এবং শেষ নারীর ঠিকানা যে তুই পর্যন্তই সীমাবদ্ধ। সবকিছুর জন্য সরি বউ। তাসফির কথায় আবারও ফুপিয়ে কেঁদে উঠলাম। এবার কান্নাটা রাগের নয়, অভিমানেরও নয়, সুখের কান্না পাচ্ছে আমার। হ্যাঁ, এই মানুষটা তো আমার একান্তই আমার নিজের পুরুষ। এই মানুষটার বাক্সে নিজেই আমাকে ছাড়া অন্য কাউকে দিবে না। তবুও তার একটা অবহেলায় আমি শেষ হয়ে যাব। এই দুটো দিন খুব ভালোভাবেই সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। আমি কখনো কাউকে ওনার ভাগ দিতে পারবো না, কিছুতেই না। প্রচণ্ড অভিমান নিয়ে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলাম, এত অবহেলা কেন করেন আমাকে? আমি তো সহ্য করতে পারি না আপনার অবহেলা। কেন বোঝেন না? যখন থাকবো না তখন ঠিকই বুঝতে পারবেন। মরে গেলে। আর কথাটা শেষ করতে পারলাম না। কিছু বুঝে ওঠার আগেই আচমকা নিজের ঠোঁটের স্পর্শে মেলাতে শুরু করলেন। আমি যেন কোনো রিয়াক্ট দিতে ভুলে গিয়েছে। তাসফি বলল, রূপু। আমি বললাম, হুম। তাসফি বলল, আবারও এইভাবে আমার পাশে থাকিস, সারা জীবন আমার প্রতি বিশ্বাস রাখিস, জীবনের শেষ পর্যন্ত আমায় ভালোবাসিস। পিনপতার নীরবতার মাঝে হঠাৎ তাসফির বলা এই তিনটি বাক্যে কেমন জানি কেঁপে উঠলাম। নিঃশ্বাসের আনাগোনা আগের চেয়ে বেড়ে গেল। পিনপতার নীরবতায় ছেয়ে গেল আবারও। মিনিট বিশেকের মতো সময় অতিক্রম হয়ে গেছে হয়তো। তারপরও উনি আস্তে করে বললেন, ওনার কথাগুলোর মাঝে কেন জানি হারিয়ে যাওয়ার ভয় বুঝতে পারলাম। আজকে যদি আমি ঠিক সময়ে রুমে না আসতাম তাহলে যে কি হতো? রিয়া ওনার কাছে ঝুঁকে গিয়েছিল, তখন যদি ঘুমের ঘরে আমাকে ভেবে যদি রিয়ার সাথে কিছু করে ফেলতেন উনি, তাহলে তো সত্যি সত্যি ওনাকে হারিয়ে ফেলতাম। না না, কখনোই হারিয়ে যেতে দিব না আমি ওনাকে, কখনোই ওনার বিশ্বাসের বিলীন হতে দিব না। ওনার মতো করে ওনাকে ভালোবাসবো অনেক। তো গাইস, গল্পের মাঝখানে হয়তো তোমরা ভাবতেছো এই গল্প কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেল। তো গাইস, তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি বলে দেই, পরবর্তীতে কি ঘটতে চলেছে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখন কিছু না বুঝলেও পরবর্তীতে বুঝবে। তো এখন গল্পের সাথেই থাকো, কোনো মন্তব্য না করেই। তো চলো গল্পে ফিরি। মুখ ফুটে কিছু বললাম না আমি, শুধু মাথা উঠিয়ে ওনার দিকে তাকালাম। মনের কথাগুলো ওনাকে বোঝাতে গিয়ে ওনার দিকে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম ওনার গালে। উনিও হয়তো সাথে সাথে বুঝে নিলেন আমার না বলা কথাগুলো। তৃপ্তির একটা হাসি দিয়ে এক গালে আলতো করে আমার দিকে ছুঁয়ে দিলেন। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনি আমার দিকে, আর বললেন, এমন নিরামিষ চুমু দিলে তো হবে না রূপসোনা, আফটার অল 2 সপ্তাহের পাওনা আদর বাকি আছে। বলেই উনি নিজের মুখ এগিয়ে আনতে লাগলেন। বড় বড় চোখ করে আমি তাকালাম।
সিরিয়াস মোমেন্টগুলোতে শুধুমাত্র ওনার দ্বারাই এমন উদ্ভট কথাবার্তা বলা সম্ভব। সবসময় সিরিয়াস কথার মাঝে রোমান্স টেনে আনা চাই ওনার। বিরক্ত হলাম আমি, কপাল কুঁচকে ওনাকে ছাড়িয়ে নিতে নিতে বললাম, ছাড়েন এখন, অনেক রাত হয়েছে, নিজেও ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন। তাসফি বলল, তুমি বললে আজ রাতটা কিন্তু জাগিয়েও কাটিয়ে দিতে পারি। আমি বললাম, ধুর, সবসময় ফাজলামি, শুয়ে পড়েন তো, ঘুম লাগছে আমার, সারাদিন একটু শোবারও সুযোগ পাইনি। তাসফি বলল, শুয়ে পড়ো। গাল টেনে দিয়ে উঠে দাঁড়ালেন। আমি বিছানায় শুয়ে পড়তেই লাইট অফ করে দিলেন উনি। বিছানায় এসে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়লেন। বাইরের কোলাহল, বাচ্চাদের চিৎকার চেঁচামেচিতে সকালের গাঢ় ঘুমটা হালকা হয়ে গেল। এক ফালি আলো এসে চোখে ভিড় জমাতেই কপাল কুঁচকে গেল আমার। মিট মিট করে চোখ খুলতে পাশে দেখতে পেলাম তাসফি নেই। ওনার পরিবর্তে রিফাপুকে বসে বসে মোবাইল টিপতে দেখলাম। আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে আবারও মোবাইলের ভিতরে ডুবে গেল। আর মোর ভেঙে বিছানা ছেড়ে যখনই উঠতে যাব, রিফাপুর গলা ভেসে আসলো আর বলতে শুরু করলো, কি দিন আসলো বলতো, যে মেয়ে আমাকে টেনে ঘুম থেকে তুলতো, এখন তাকে আমার ঘুম ভাঙাতে হচ্ছে। রিফাপুর কথায় জোরে একটা হাই তুলে আবারও কয়েক সেকেন্ড সময় নিয়ে বললাম, ঘুম না ভাঙলে কি করব বলো, রাতে তো ঠিকমতো ঘুম হয়নি। সরল মনে বললেও আমার কথাটা সরল মনে নিল না রিফাপু। শয়তানি একটা হাসি দিয়ে টিপটি কেটে বলে উঠলো, পুরো 2টা সপ্তাহ পর জামাইকে কাছে পেয়েছিস, ঘুম হবে কি করে শুনি? সারা রাত তো শুধু আদর হবে, চুমো হবে। আর আমি বললাম, ছি, কি বলছো এসব তুমি কিন্তু? তারপর রিফাপু আবারও বলল, কিসের ছি? বড় বোনের আগে বিয়ে করে রোমান্স করবি, আর আমি বললেই ছি হয়ে গেল, তাই না? তারপর আমি বললাম, উনি কিন্তু তোমার বড় ভাই হয়, ভুলে যেও না। রিফাপু বলল, থাম তো তুই, বড় হয়েছে তো কি হয়েছে, এতদিন অনেক জ্বালাইছে আমায়, এবার আমার পালা। আর তুই উনি ছেড়ে এবার তুমি নামো বিছানা থেকে। আমি বললাম, দূর, কি যে বলো না তুমি, বাদ দাও এসব কথা, তুমি এখন কি করছো এখানে তাই বলো। আমার কথায় বিরক্তিতে চেয়ে গেল রিফাপুর মুখটা। মুখ গোমরা করে বলল, কি আর করব, আপনার জামাইয়ের একমাত্র বউকে পাহারা দেই। আমি বললাম, মানে? তারপর রিফাপু বলল, মানে আবার কি? টেনে নিয়ে এসে বিছানার পাশে বসিয়ে দিয়ে বলল, এইখান থেকে একদম কোথাও যাবি না, ওর যতক্ষণ না ঘুম ভাঙছে ততক্ষণ এইখানেই পাশে বসে থাকবি। আহ, কি ভালোবাসা, তোদের দেখে তো আর আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি বিয়েটা করতেই হবে। আমি বললাম, তার মানে উনি তোমাকে এসব কথা বলেছে কেন? রিফাপু বলল, আপনার উনি না বললে আমি কি মিথ্যা কথা বলছি? বলেই কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, তাছাড়া ভয় তো পাবার ওই কথা, কালকে যা হলো তারপর তো ভয় পাওয়াটা স্বাভাবিক। কিছু বললাম না আমি, আসলেই কালকে রাতে হঠাৎ করেই এত কিছু ঘটে গেল, তারপর তো ওনার ভয় পাওয়াটা স্বাভাবিক কিছু নয়। মানুষটার সব দিকেই কেমন জানি খেয়াল রাখেন। সজীব ভাইয়ের বিয়েতে অনেক ব্যস্ত হয়ে পড়েছেন হয়তো, তবুও আমার খেয়াল রাখাটা বলে যাননি। কি করে এতটা ভালোবাসতে পারেন উনি? দেরিতে ওঠার জন্য আম্মু অনেক বকাঝকা করতে লাগলো। আম্মুর বকা থেকে বাঁচার জন্য বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। বেরিয়ে আসতে রিফাপু টেনে নিয়ে গেল খাবারের জন্য। এটাও নাকি তাসফি বলে দিয়েছে রিফাপুকে। পেটে প্রচন্ড ক্ষুধা লাগলেও বেশি খেতে পারলাম না তেমন। এতগুলো খাবার চোখের সামনে দেখে কেমন জানি গাটা গলিয়ে আসলো। অনেক কষ্টে কিছুটা মুখে দিয়ে তারপর উঠে আসলাম। দুপুর পর্যন্ত আর দেখা পেলাম না তাসফির। বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন উনি, তাই বাকিটা সময় রিফাপুদের সাথে কাটাতে হলো। দুপুরের পর সবাই ব্যস্ত হয়ে পড়লো বিয়েতে যাওয়ার জন্য রেডি হতে। আমিও রুমে এসে গোসল করে রেডি হতে নিলাম। কালকে তাসফির আনা দুটো শাড়ি নিয়ে ভাবতে লাগলাম কোনটা পরবো। লাল টকটকে কমলা রঙের জামদানি এবং কালো রঙের শাড়ি এনেছে আমার জন্য। দুটোই সুন্দর, অনেক বেশি সুন্দর। কোনটা পরবো ভাবতেই হঠাৎ মাথায় এলো, নিশ্চয়ই কালো রঙের শার্ট বা পাঞ্জাবি পরবেন উনি, তাই আমিও কালো রঙের শাড়িটাই পরবো। শাড়ি পরা শেষ করে চুলগুলো কাঠি দিয়ে বেঁধে নিতেই তাসফি রুমে ঢুকলো। ওনার চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ বেশি উঠেছে। আমাকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ স্ক্যান করলেন। কাছে এসে দাঁড়িয়ে সেভাবেই দেখতে লাগলেন। এবার আমি কিঞ্চিত লজ্জা পেলাম। ইস, এভাবে দেখার কি আছে? মাথা ঘুরে সরে আসতে আটকে নিলেন উনি, দু হাতে ধরে। তারপর বলে উঠলেন, রূপু সোনা, তুই কি আসলে দিন দিন এতটা কিউট হচ্ছিস, নাকি আমার চোখে শুধু তোকে কিউট লাগে? প্রতি উত্তরে কিছু বললাম না আমি। উনি টুপ করে আমার ঠোঁটে ওনার ঠোঁটগুলো ছুঁয়ে দিলেন আর বলতে লাগলেন, এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোকে, কিন্তু আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। রাতে কিন্তু। হঠাৎ চুপ করে গেলেন উনি। নিচের দিকে একবার তাকিয়ে আবার আমার দিকে তাকালেন। আমার আর বুঝতে বাকি রইল না ওনার হঠাৎ চুপ করে যাবার কারণটা কি। কিছু বলার আগেই আমি বলে উঠলাম, দেখেন, একদম বকাবকি করবেন না এখন।
আমি জানি না আজকে আবারও চুল উঠেছে কেন। আপনার নিয়ে আসা শ্যাম্পু এবং তেল সবগুলোই নিয়মিত ইউজ করছি। জোরে একটা নিঃশ্বাস নিলেন উনি। আমি আবারও বললাম, এখন আর এইসব বিষয়ে মাথা ঘামাতে হবে না আপনার। আরো কিছুদিন ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। আপনি এখন তাড়াতাড়ি গোসলে যান। উনি কিছু বলতে চাইলে আমি আবারও আটকে নিলাম ওনাকে। গোসলে যাবার জন্য তাড়া দিতেই উনি বললেন যাচ্ছি বলেই ওয়াশরুমে ঢুকে গেলেন। অল্প সময়ের মাঝে বেরিয়ে এসে ঝটপট করে রেডি হয়ে গেলেন। কালো শার্টে হিরো লোকে ওনাকে দেখে আবারও যেন প্রেমে পড়ে গেলাম। মনে মনে রেগেও গেলাম কিছুটা। এইভাবে হিরো লোকে বিয়ে বাড়িতে যাওয়ার কি দরকার? আমার এই অবস্থা অন্য মেয়েদের কি হবে? এমনিতেই তো ওনাকে মেয়েরা গিলে খেতে চায়, আজকে আবার এইভাবে গেলে আমার ফুফাতো বরটাকে আর নিজেই খুঁজে পাবো না। না না, এইভাবে ওনাকে কিছুতেই যেতে দেওয়া যাবে না। তো গাইস, গল্পটা আমি যে মেয়ের দিক থেকে বলছি সেটা কিন্তু একবার বলেছিলাম। আমি আবারও বলছি, গল্পটা আমি মেয়ের দিক থেকে বলছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে দিতে তাসফির সামনে গিয়ে দাঁড়ালাম আমি। ওনার পায়ের পাতায় পা তুলে ওনার সমান চুলগুলো, আশ্রানো চুলগুলো এলোমেলো করে দিলাম। শার্টের উপরের বোতামগুলো কিছুটা খুলে এলোমেলো করে দিলাম। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন উনি, বোঝার চেষ্টা করছেন ঠিক কি করতে যাচ্ছি আমি। সেদিকে পাত্তা না দিয়ে সরে আসলাম ওনার থেকে। ওনাকে এইভাবে দেখে চোখ দুটো জ্বলে উঠলো আমার। অশ্রুকণাগুলো ভিড় জমাতে লাগলো চোখের কোণে। ওনার দিকে তাকিয়ে ভিজা গলায় বলে উঠলাম, আপনাকে তো আরো সুন্দর লাগছে। কেন লাগছে? এভাবে তো আগের থেকেও মারাত্মক সুন্দর লাগছে। এবার তো আরো বেশি বেশি করে লুচ্চু মেয়েগুলো আপনার দিকে তাকিয়ে থাকবে। তাসফি বলল, কি বলছিস তুই? কি হলো হঠাৎ করে তোর? আমি বললাম, একদম ঠিকই বলেছি। দেখেন না, সব লুচ্চু মেয়েরা কিভাবে আপনাকে গিলে খেতে চায় চোখ দিয়ে, আর সেটার সুযোগ নেবার জন্যই আপনি হিরো সেজে বিয়ে বাড়িতে যেতে চাচ্ছেন। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে কয়েক সেকেন্ড সময় ঠোঁটগুলো উল্টে আবারও বলতে লাগলাম, কিন্তু এখন তো আবারও মারাত্মক সুন্দর লাগছে আপনাকে। যেতে হবে না আপনার, আমিও যাব না। হেসে উঠলেন উনি আমার কথায়। দু হাতে কোমর জড়িয়ে কাছে টেনে নিলেন। এক হাত দিয়ে আমার গালে আলতো করে ছুঁয়ে বললেন, ইস, আমার বউটা যে দিন দিন এতটা হিংসুটে হয়ে যাচ্ছে সেটা তো জানা ছিল না। আমি কিছু বলতে চাইলে উনি বাধা দিলেন আর বললেন, আমি তো শুধু আমার রূপসোনাতেই আটকে আছি, ডুবে গেছি তার মাঝে। তার নিজেরও সাধ্য নেই তার থেকে আমাকে ওঠানোর। সবার সাথে যাবার ইচ্ছা থাকলেও ওনার জন্য ওনার সাথে বাইকে করে যেতে হলো। এতে কাজিন দলের সবাই পচাতে ভুলল না। সজীব ভাইয়ের শ্বশুর বাড়ি যাবার পর যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। সবগুলো মেয়ে হা করে গেলতে লাগলো ওনাকে। রাগে দুঃখে মনে হলো বড় বড় অক্ষরে, আমি বিবাহিত, আমার বউ আছে, আপুরা আমার দিকে তাকাবেন না। এইটা লিখে ওনার পিঠে কাগজটা ঝুলিয়ে দেই। সেটা না পারাই শক্ত করে ওনার হাতটা ধরে রাখলাম। তাতে তেমন একটা কাজ হয়েও হলো না। বিয়ে পড়ানো শেষ। খাবারের সময় যখন বড় একটা টেবিলে আমরা কাজিনরা বসে পড়লাম, খাবারের গন্ধেই কেমন যেন পেটটা গুলিয়ে আসলো। তবু কিছুটা সহ্য করে খাবার মুখে দেবার চেষ্টা করলাম। টুকরে টুকরে খেতে দেখে তাসফি চাপা সরে আমাকে ধমকে উঠলেন পাশ থেকে। আমি শুনতে পেল, বাকিরা শুনতে পেল না আর বুঝতেও পেল না। ওনার ধমকের জোরে বাধ্য হয়ে খেতে লাগলাম, যার ফলস্বরূপ গা এলিয়ে আসলো। দ্রুত চেয়ার ছেড়ে বাইরে চলে আসলাম। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ঘর ঘর করে সমস্ত কিছু বের করে দিলাম। তাসফি সাথে সাথে এসে আমাকে আঁকড়ে ধরলেন। আস্তে আস্তে শরীরটা আরো বেশি খারাপ হতে লাগলো। মাথাটাও কিঞ্চিত ব্যথা হতে লাগলো। সাথে চোখের সামনে কেমন জানি ঝাপসা হয়ে উঠলো। সবার কথাতে তাসফি বাসায় নিয়ে যেতে চাইলেও বাইকে করে যাবার শক্তিটুকু আমার মাঝে নেই। তাই বাধ্য হয়ে কিছু সময় অপেক্ষা করতে হলো সেখানেই। সাহিল ভাইকে বাইকটা বাড়িতে দিয়ে আসার জন্য বলে তারপর আমাকে নিয়ে গাড়িতে করে বাসায় চলে আসলেন। বাসায় এসে এক কোনায় কোনো দিকে না তাকিয়ে সোজা বিছানায় শুয়ে পড়লাম আমার ঘরে। ঘুমটা ভেঙে গেল ঠিক কয়টায় জানা নেই আমার। বুঝতে পারলাম মাথা ব্যথা কিছুটা থাকলেও শরীরটা একদম ফ্রেশ লাগছে। হাতের মোবাইলটা নিয়ে দেখতে পেলাম 11টা বাজে। পাশে ফুপিকে দেখে কিছুটা অবাক হলাম। পরে বুঝতে পারলাম এটা নিশ্চয়ই ওনার কাজ। আমাকে পাহারা দেওয়ার জন্য হয়তো ফুপিকে এখানে থাকতে বলেছে। আমি উঠে বসতেই আম্মু বড়মা রুমে ঢুকলো। আম্মু আমার পাশে বসে জানতে চাইলো এখন কেমন লাগছে, শরীর ঠিক আছে কিনা। আমি মাথা জাকিয়ে বললাম, হ্যাঁ একদম ঠিক আছে আমি। আর দু একটা কথা বলতে লাগলো। এর মাঝে তাসফির কথা জিজ্ঞেস করতেই বলল, উনি সবার সাথে আড্ডা দিচ্ছেন। আমি যেতে চাইলে বড়মা করা গলায় বলে উঠলো, তাসফিকেই পাঠিয়ে দিচ্ছি বলে রুম ছেড়ে চলে গেলেন। বড়মা যাবার 5 মিনিটের মধ্যেই তাসফিও চলে আসলো। আম্মু এবং ফুপিও চলে গেলেন। রাতের কিঞ্চিত ব্যথাটা সকালে কেন জানি তীব্রভাবে ধরা দিল। মাথা চেপে ধরে বিছানা ছেড়ে উঠতে চেয়েও পারলাম না। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছেন উনি। নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হতে হলো আমাকে। চিনচিন ব্যথাটা তীব্র থেকে তীব্র হতে শুরু হলো। গা গুলিয়ে আসতে লাগলো সমানে। গায়ের যতটুকু শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে তাসফিকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম।
ছুটে বাথরুমে গিয়ে দেওয়ালটা ধরে গড়গড় করে বের করে দিলাম সবকিছু। গ্যাস জমানোর শক্তিটুকু যেন ক্ষয় হয়ে পড়ে যেতে লাগলো নিচে। সাথে সাথে তাসফি এসে আটকে নিল আমায়, চোখে মুখে পানি ছিটিয়ে কোলে তুলে নিয়ে গেল বিছানায়। তারপর বিছানায় শুয়ে দিল। কি হয়েছে জিজ্ঞেস করলেও জবাব দিতে পারলাম না আমি। আস্তে আস্তে সবাই আমার অসুস্থতার কথা জেনে গেল আর ডাক্তারের কাছে নিয়ে যেতে বলল। তাতে ঘোর বিরোধিতা জানিয়ে দিলাম আমি। সজীব ভাইয়ের বউ ছেড়ে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক, সেটা আমি চাই না। গ্রাম ছেড়ে বাসায় চলে এসেছি, 2 দিন চলে গেছে। ভাইয়ার বউবাতের পরের দিনই গ্রাম ছেড়ে চলে এসেছি। এই 2 দিন ভালোভাবে থাকলেও আজকে সকালে আবারও মাথাটা ঘুরে উঠেছে। কারো চোখে না পড়লেও তাসফির চোখে ঠিক হয়ে পড়েছে আমার অসুস্থতা। তাতেই আমাকে এক প্রকার ধমকে হসপিটালে নেবার জন্য রেডি হতে বলেছে। ওনার কথার সাথে বাসার প্রতিটা সদস্য একই সুরে সুর মিলিয়ে যাচ্ছে। ডাক্তারের চেম্বারে বসে আছি আমি আর তাসফি, কয়েকটা রিপোর্ট হাতে নিয়ে। তারপর সেগুলোকে দেখে চলেছেন একজন মাঝবয়সী ডাক্তার। হাসপাতালে আসার পর আমাকে চেক আপ করে কয়েকটা টেস্ট দেন। অনেক সময় নিয়ে টেস্টগুলোর রিপোর্ট দেবার পর সেইগুলো নিয়ে ওনাকে দেখানোর জন্য এখানে আনা হয়েছে। বিগত 10 মিনিট ধরে রিপোর্টগুলো দেখেই চলেছেন উনি। আরও কিছু সময় নিয়ে দেখে তারপর একটা কিছু লিখে রিপোর্ট সহ তাসফির দিকে এগিয়ে দিলেন। ওনাকে বললেন রিপোর্টগুলো নিয়ে একটা রেফারকৃত ডাক্তারের কাছে যেতে। তাসফি কিছু না বলে রিপোর্ট সহ কাগজটা নিয়ে তারপর আমাকে সহ বেরিয়ে আসলেন। রেফারেন্স ডাক্তারের চেম্বারে যাবার পূর্বে কাগজটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেলেন উনি। তাসফির হঠাৎ করে দাঁড়ানো দেখে ওনার দিকে তাকালাম। কেন জানি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছেন উনি। চোখ দুটো লাল আভায় ছেয়ে গেছে। ওনার হঠাৎ এমন অবস্থায় হতভম্ব হয়ে গেলাম আমি। কি হলো হঠাৎ ওনার? জিজ্ঞেস করেও কোনো উত্তর পেলাম না। কৌতূহলবশত হাত থেকে কাগজটা নিয়ে দেখার জন্য নিলাম। ডাক্তারের লেখাগুলো তেমন ধরতে পারলাম না, কিন্তু রেফারেন্স ডাক্তারের জায়গায় নিউরোলজিক্যাল লেখাটা দেখে অনেকটাই অবাক হলাম। ওনার লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে দেখি কেমন করে যেন তাকিয়ে আছে উনি আমার দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার খুনসুটি গল্পের 6 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো পুরো গল্পটা যারা যারা দেখেছো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে মতামত জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, আজকের পর্বে একটা টার্গেট থাকবে। যদি তোমরা টার্গেট কমপ্লিট করে দিতে পারো তাহলে পরবর্তী পর্ব আমি খুব শীঘ্রই দেব। আর পরবর্তী পর্বটা এরকম বড় করে দেব, 1 ঘন্টা বা তার বেশি দেওয়ার চেষ্টা করব। শরীরটা তেমন একটা ভালো না, মাথা ব্যথা প্লাস গলা ব্যথা আর সর্দিও লেগেছে, যার কারণে তোমাদের জন্য ভয়েস রেকর্ড করতে একটু অসুবিধা হয়েছে। আর ভয়েসটাও হয়তো অন্যরকম শোনাচ্ছে, তার জন্য কিছু করার নেই। গলা ব্যথার কারণে ভয়েসটা আস্তে আস্তে রেকর্ড করেছি, যার কারণে ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে। একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। আর হ্যাঁ গাইস, এই ভিডিও টার্গেট যদি কমপ্লিট করে দিতে পারো তাহলে পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে। আর যদি কমপ্লিট করতে না পারো টার্গেট, তাহলে পরবর্তী কোনো পর্বই আর দেওয়া হবে না এই গল্পের। তো টার্গেটটা হলো এই ভিডিওতে 300 কমেন্ট অথবা 700 বা 1000 লাইক কমপ্লিট করে দিতে পারলে তাহলে পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো। কালকে অথবা কালকের পরের দিন অবশ্যই তোমাদের জন্য পুরো গল্প দেওয়া হবে, মানে 1 ঘন্টা প্লাস ভিডিও দেওয়া হবে। তো এই ভিডিওর টার্গেট খুব শীঘ্রই কমপ্লিট করো। আশা করি তোমাদের কাছে আজকের পর্বটা অনেক ভালো লেগেছে। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো আরেকটা কথা গাইস, তোমরা যারা যারা আমার সাথে কথা বলতে চাও তারা অবশ্যই আমার সাথে কথা বলতে পারবা আমার টেলিগ্রাম গ্রুপে। আমার টেলিগ্রাম গ্রুপের লিংক আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করে রাখবো। তো যারা যারা আমার সাথে কথা বলতে চাও তারা অবশ্যই জয়েন হয়ে যাও। আর হ্যাঁ গাইস, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।